আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান জোবায়েদ হোসেন খানস গ্লোবাল থেকে আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা গাইটের একটা সিম্পল কমন সেন্স নিয়ে কথা বলবো। সিম্পল কমন সেন্স। কমন সেন্সটা কেমন দেখেন, আপনারা যারা জানেন যে বিদেশ থেকে আমদানি করা গাইটের কাপড়, অর্থাৎ বেল করে প্রেসার দিয়ে বেঁধে আনা কাপড়, ঠিক আছে? এখন এই কাপড়টা তো মানুষ বিদেশে ব্যবহার করে ফেলে দিয়েছে, যেটা আপনাদের সিম্পল সেন্স থেকে বোঝা উচিত। ব্যবহার করে ফেলে দিয়েছে, কেউ আবার অব্যবহৃত অবস্থায় ফেলে দিয়েছে। আমাদের দেশে হয় না, অনেক ধনী ব্যক্তিরাও কেছে গরিবকে দান করে দিচ্ছে। ঝড় তুফান, কত খারাপ বৈরী পরিবেশের মধ্যে বন্যার্তদের সহযোগিতায় অথবা সহায়তায় তারা কাপড় দান করছে, ভালো কাপড়ও দান করতেছে। তো বিদেশে এভাবে কাপড়গুলো দান করা হয় অথবা ফেলে দেওয়া হয়। যেমন আমেরিকাতে দেখবেন আপনার গির্জাতে দিয়ে দেওয়া হয়। এই গির্জা থেকে আবার খুব কম মূল্যে সেটা বিক্রি করে সেই টাকাটা গির্জার কাজে ব্যবহার করা হয়। অনেক বড় বড় ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠানও ওই গির্জা থেকে লটে কাপড় কিনে নিয়ে আফ্রিকাতে বিক্রি করে করে পরে বিশাল বড় বড় মামলা খেয়ে আছে। কোম্পানিগুলোর নাম বললাম না, কারণ বলার সঙ্গে সঙ্গেই বুঝতে পারবেন যে কত বড় বড় ইন্টারন্যাশনাল ডোনেশন কোম্পানি যারা ব্যবসা করে গেছে। সো দুর্নীতি সারা বিশ্বে আছে। বাংলাদেশে আমরা যে শুধুমাত্র খারাপ তা না, আমরা 2 টাকার খারাপ কাজ করি। বিশ্বের অন্য অন্য রাষ্ট্রে যান, তারা হাজার কোটি টাকার দুর্নীতি করে, বড় বড় খেলা খেলে। কথা বুঝতে পারছেন? তো এই যে ফেলে দেওয়া কাপড়গুলো, এই কাপড়গুলোর মধ্যে কিছু না কিছু টুকটাক প্রবলেম থাকতেই পারে। একটু দাগ লাগতে পারে, একটা সেলাই ছিঁড়ে যেতে পারে, খুলে যেতে পারে, কিছু না কিছু প্রবলেম থাকতেই পারে। তাহলে ফেলে দেওয়া কাপড়ের জাত আসলে কত রকমের হয়, কি কি কারণে, সেটা আপনাকে বুঝতে হবে। আপনাকে সবার আগে এটা বুঝতে হবে যে ফেলে দেওয়া কাপড়টার ক্যাটাগরি কত রকমের হতে পারে। ফেলে দেওয়ার কারণটার জন্ম আগে আপনাকে জানতে হবে। গবেষণা ছাড়া জীবনে কখনো ভালো কিছু করতে পারবেন না। আপনাকে গবেষণা থাকতে হবে, প্রপার গবেষণা, ঠিক আছে? ব্রেনকে কাজে লাগাইতে হবে। প্রচন্ড গুরুত্বপূর্ণ কিছু কথা বলছি, খুব মন দিয়ে শুনেন। আমাদের দেশে দেখবেন ইদানিং মডেলরা, আমার কাছে যেটা মনে হয় যে কোরিয়া থেকে শুরু করে কোরিয়া, থাইল্যান্ড, মালয়েশিয়া, 3টা রাষ্ট্রে প্রচুর একটা চাপ আছে। কি চাপ আছে? হিমেল শিমেল, অর্থাৎ পুরুষ হিজড়া, নারী হিজড়া। তো তাদের চালচলনগত অথবা তাদের কালচারাল যত প্রোডাকশন আছে, যেমন নাটক বলেন, গান বলেন, ছেলে মানুষকে দেখে বুঝতেই পারবেন না এটা ছেলে, এটাকে মনে হবে একটা হাফ লেডিস। এবং ওইসব রাষ্ট্রে আমাদের যেসব পূর্বপুরুষরা যে বডি ম্যাসেজ ট্যাসেজ করে টরে আসছে, আমার মনে হয় তারা বাংলাদেশে আসার পরে এমন কিছু প্রোডাকশন দিছে যেগুলো থেকে বর্তমানে ফ্যাশন ডিজাইনার, তারপরে আপনার শ্রেষ্ঠ সুদর্শন পুরুষ, অমুক তমুক এগুলো জন্ম নেয়। আফসোস আমার দেশে অমিতাভ বচ্চনের মতো ব্যক্তি জন্ম নেয় না। আমার দেশে অর্জুন রামপালের মতো ব্যক্তিত্ববান পুরুষ জন্ম নেয় না। আমার দেশে জ্যাকি শ্রফের মতো ব্যক্তিত্ববান পুরুষ জন্ম নেয় না। আমার দেশে টম ক্রুজের মতো ছেলে জন্ম নেয় না। আমার দেশে কিম জং উনের মতো ব্যক্তিত্ববান অথবা পুতিনের মতো ব্যক্তিত্ববান পুরুষ, যেটাকে বলে পুরুষ মানুষ, এটা জন্ম নেয় না। জন্ম নেয় কিছু ভেড়া বর্তমানে। আগে জন্ম নিত, নায়ক আলমগীর জন্ম নিছিল, দেখলেই বুঝতে পারবেন, সামনে পরে দাঁড়ালেই বুঝতে পারবেন পুরুষ মানুষ কেমন ব্যক্তিত্ববান হয়। আপনার বাপ দাদাদের মধ্যে খুঁজে দেখবেন পুরুষ মানুষ জন্ম নিছিল, হেঁটে গেলে বোঝা যেত, ঘরের মধ্যে ঢুকলে ঘর কাঁপন শুরু হয়ে যেত, ঘরে কাঁপন শুরু হয়ে যেত, যে বাসার কর্তা আসছে, বাবা আসছে অথবা স্বামী আসছে অথবা বড় ছেলে আসছে ঘরের মধ্যে। আর এখন একটা বিড়াল ঘরের মধ্যে ঢুকে বিড়াল ঘরের থেকে বের হয়ে যায়। অনলাইনে ফান করার নামে পুরুষরা যেসব ভিডিও করে যে বউয়ের কেনা দাসী হয়ে গেছি অথবা দাস হয়ে গেছি ফানের নামে, এগুলো করতে একটা রুচি লাগে।
আফসোস আমাদের দেশে রুচির মানুষগুলো অনেক বাড়তেছে, এরকম বখাটে রুচি, যেখানে পুরুষ শব্দটাই নেই। গলার ভয়েসের থেকে শুরু করে, পোশাক থেকে শুরু করে, অ্যাটিচিউড থেকে শুরু করে। আর দুবাইতে দেখবেন চমৎকার একটা ব্যবসা আছে, দুবাইতে, সৌদি আরবে, এইসব রাষ্ট্রে, যে এখানে বড় লোকেররা, যেমন বাংলাদেশের আর্মি পার্সনের বউরা যে দেখবেন 20,000 30,000-এর নিচে একটা শাড়ি পরে না। আর্মি বলেন, বিমান বাহিনী বলেন, নেভি বাহিনী বলেন, ওই যে দেশের 90% টাকা তাদের পিছনে সরকার ব্যয় করে। অর্থাৎ দেশে যে 90 টাকা, যে 100 টাকা ইনকাম করে, তার 80 থেকে 80 থেকে 90 টাকা সরকার তাদের পিছনে ব্যয় করে। দেশের যত উন্নয়ন প্রজেক্টে শুরু করে যা আছে সব বাংলাদেশের সরকার এই 3টা বাহিনীকে দিয়ে দেয়। তারা আবার এটাকে রিসেল করে ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টরের কাছে, মধ্যখানে কমিশন খায়। এটা সারা বাংলাদেশের মানুষ জানে। আমাদের বউরা একটা কাপড় 14 বার পরতে পরতে শেষ করে ফেলে দেয়, কিন্তু আর্মির একটা মেজর হলেই তার বউ আর এক কাপড় 2 বার পরে কোনো অনুষ্ঠানে গেলে তার প্রেস্টিজ থাকে না। সে কয় টাকায় বেতন পায়? আমরা শত মানুষকে কর্মসংস্থান দিই, এরপরও নিজের জন্য একটা কাপড় কিনতে গেলে চিন্তা করি যে কেনা তো দূরের কথা, নিজের গার্মেন্টসের প্রোডাকশন কোনটা রিজেক্ট আছে সেটা পরে চলাফেরা করি, দিন তো পার হয়ে যাবে। আর তারা 20,000 40,000 50,000-এর নিচে একটা কাপড় একবারে বেশি 2 বার ব্যবহার করে না, করলে নাকি প্রেস্টিজ চলে যায়। এত টাকা পায় কোথায়? দেশে এত টাকা যায় কোথায়? থার্ড ক্লাস কিছু ব্লগার জন্ম নিচ্ছে সাংবাদিকতার নামে। একটা সেনাবাহিনী যদি একটা মাথায় একটা কি একটু আগুন লাগছে, সেখানে একটু পানি দিচ্ছে, অথবা কাজ করতে করতে টায়ার্ড হয়ে গেছে, এই থার্ড ক্লাস ব্লগাররা, এইসব সেনাবাহিনীর কর্মকর্তারা কি হচ্ছে, রেস্ট নিচ্ছে, একদম হাফসায় গেছে, জিরাচ্ছে তাদের ভিডিও দিয়ে যে দেশের মানুষের সেবা করতে করতে সেনাবাহিনীর জীবন শেষ, তারা দেশের গর্ব, তারা জাতির বিবেক। আরে ভাই, দেশের 100 টাকা কামাই হলে 90 টাকা সরকার তাকে দিয়ে দেয়। তার তো রোবটের থেকে আরো পারফেক্ট হওয়া উচিত, কারণ সে মরে গেলে তার বাপ মা ভাই বোন 14 গোষ্ঠী শুদ্ধ রেশন পাইতে থাকবে, ফ্যাসিলিটিস পাইতে থাকবে। তা সেখান থেকে সরকার বের করে নিবে না? এভরিথিং ইজ এ বিজনেস, এভরিথিং ইজ এ বিজনেস। আমি আপনাকে 1 টাকা দিব, আপনার কাছ থেকে 10 টাকা বের করে নিব, এটাই বিজনেস। গভর্নমেন্ট যেটা করে সেটাও বিজনেস। বিজনেস হয় বলেই ওই রাষ্ট্রের উন্নতি হয়। তা আপনি দেশের 90% টাকা মানুষকে দিয়ে দিলেন, সে সিম্পল একটা ডিউটি পালন করবে, বরঞ্চ আরো পারফেক্টভাবে ডিউটি পালন করা উচিত তার। সে কেন টায়ার্ড হয়ে যায়? তার কেন ফিটনেস নাই? বাংলাদেশে একটা আগুন লাগলে সেখানে সেনাবাহিনী যে লাস্টে যে জামা কাপড় খুলে স্যান্ডি গেঞ্জি পরে অথবা খালি গায়ে বসে মাথায় পানি ঢালতে থাকে কেন? তাদের কাছে কি ফায়ার এক্সটিংগুইশার ডিভাইস নাই? তারপরে গ্যাস প্রতিরোধক মাস্ক নাই, টেকনোলজি নাই। আর সেইটাই আবার থার্ড ক্লাস কিছু ব্লগার, সাংবাদিক এটাকে ভাইরাল করে সেনাবাহিনীর কাছে দেখাতে চায়, স্যার আমরা অমুক নিউজ চ্যানেল, স্যার আমরা আপনাদের খুব প্রশংসা করেছি, স্যার আমাদের পরে কোনো প্রেশার দিয়েন না। দিস ওয়ে এভাবে আমাদের একটা বাস্টার্ড একটা সমাজ গড়ে উঠছে, যেখানে অনলাইনের উপর কোথাও কোনো কি নাই, কন্ট্রোল নাই। একটা বিমান ধ্বংস হয়ে গেলে বিমান বাহিনীর মানুষ সেখানে উদ্ধার করতে আসে না, সেখানে যায় পুলিশ, সেখানে যায় সাধারণ জনতা, সেখানে যায় আপনার সেনাবাহিনী। কেন? বিমান বাহিনীর পিছনে কত $বিলিয়ন প্রতি বছর খরচ করা হয়। আপনার বিমান ধ্বংস হয়েছে, লায়াবিলিটি আপনার। আপনি কত কোটি টাকা আপনার এখানে চুরি হয়, বাটপারি হয়, যে একটা বিমানকে টেক কেয়ার করে রাখতে পারেন না, পার্টসপাতি সব 2 নম্বর লাগান, যার কারণে বিমান আকাশে উঠতে যে ফল করে। তো বিমানটা ধ্বংস হয়েছে, এটা ড্যামেজ তো আপনার বিমান বাহিনীর টানা উচিত, লায়াবিলিটি তো আপনার। একটা বিমান ধ্বংস হলে তার যে রেকর্ডিং যে বক্সটা থাকে, এই বক্সটা নিয়ে গবেষণা করতে মিনিমাম 3 দিন লাগা কথা, যে কোন যন্ত্রের কোন অংশটার কোন কারণে সে বিকল হয়েছিল এবং কোন ফাংশনটা কাজ করছিল না ধ্বংস হওয়ার আগে। তারপরে যে 4 দিন পরে আপনি রিপোর্ট দিতে পারবেন। আপনি বিমান বাহিনী থেকে একটা বিমান অ্যাক্সিডেন্ট হলে সন্ধ্যার মধ্যেই বলে দেন যে যান্ত্রিক গোলযোগের কারণে বিমানটা ধ্বংস হয়েছে, মানে গা ছাড়া ভাব, লায়াবিলিটি ফ্রি, যে আমার কোনো দায়বদ্ধতা নাই। সাধারণ মানুষ এগুলো বুঝে না, কারণ সাধারণ মানুষ হচ্ছে শিক্ষিত নামের স্টুপিড। বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যেখানে সাধারণ মানুষকে দিয়ে ব্যবসা করা যায়,
কারণ সাধারণ মানুষের গলায় অনার্স, মাস্টার্স, বিবিএ, এমবিএ, পিএইচডি সার্টিফিকেট আছে, বাট ইন্টেলেকচুয়ালিটি নেই, কমন সেন্সটা নাই। কমন সেন্সই যদি থাকতো, সাধারণ মানুষ একটা অ্যাক্সিডেন্ট হলে একটা কি করতো, সবার আগে কোশ্চেন করতো, কার বিমান ধ্বংস হয়েছে, কি কারণে ধ্বংস হয়েছে, সঠিক রিপোর্ট দ্রুত দেখান, একদম প্রমাণ সহকারে, ডান। কিন্তু এটা নিয়ে রাজনীতি হয়, এটা নিয়ে ধর্মচর্চা হয়, এটা নিয়ে সামাজিক ইমোশনাল খেলা হয়, এটা নিয়ে গেম হয়, এটা নিয়ে আন্দোলন হয়। কত বড় একটা থার্ড ক্লাস জাতি আমরা। কারণ প্রবলেম কোথায়, সে প্রবলেমের জন্মটাই আমরা খুঁজে বের করি না। আর সরকার যদি তদন্ত কমিটি দাঁড় করায়, এই যাবৎকালে গত 50 বছরে যদি তদন্ত কমিটি দাঁড় করায়, আর সেখানে যদি 3 সদস্য বিশিষ্ট হয়, তাহলে ওই 3 সদস্যই তদন্ত শেষ হওয়ার আগেই মোটামুটি 10টা ফ্ল্যাটের মালিক হয়ে যায়, অথবা 3-9টা ফ্ল্যাটের মালিক হয়ে যায় ঘুষমুষ খেয়ে। আর ওই রিপোর্ট কোনোদিন পাবলিশ হয়েছে বলে আমার মনে হয় না, যুক্তিসঙ্গতভাবে, পয়েন্ট টু পয়েন্ট, ম্যাথামেটিক্যালি হয় না। সেনা কল্যাণ সংস্থা যে গমটা প্রতি বছর প্রতি মাসে জাহাজে করে 72,000 টন, 102,000 টন, 45,000 টন করে করে বিদেশ থেকে আনে, সাধারণ মানুষ তো জানে না। এইটা আমেরিকা, ব্রাজিলে ঘোড়াকেও খাওয়ানো হয় না, তার থেকে লো গ্রেডের গমটা বাংলাদেশে আনা হয়, 18 টাকা 22 টাকা করে কেজি বিক্রি হয়। এটাই রানা ফ্লাওয়ার মিলস, সোমক ফ্লাওয়ার মিলস, তারপরে তীর আটা ময়দা সুজি, তারপরে সব কোম্পানিতে চলে যায়। ওইটাই যে যার মতো করে সবচেয়ে ভালো বলে বিক্রি করে, গুঁড়া করে, প্যাকেটিং করে, প্যাকেজিং করে, সুন্দর করে উপস্থাপন করে, নাচ গান গাওয়ায় বিক্রি করে। ওয়াই? প্রশ্নটার উত্তর অথবা এই সমাধানটা কে দিবে? যে জাতিরে কি খাওয়ানো হচ্ছে বছরের পর বছর, কে খাওয়াচ্ছে, দেশের কতটা নিরাপদ সংস্থা এরকম কাজ করে বেড়াচ্ছে, কেউ জানে? কারো কমন সেন্স আছে? যেটা আসে কোত্থেকে, কিভাবে আসে, এটা স্ট্যাটাস কি? তো বাঙালি জাতি যতদিন গবেষণা না করা শুরু করবে এবং ইন্টেলেকচুয়াল খাটানো শুরু না করবে, ততদিন পর্যন্ত এই দল ওই দল, এই নীতি ওই নীতি করে বাংলাদেশকে কোনোদিন বদলানো যাবে না, সম্ভব না। আর আমাদের মতো যারা মধ্যবিত্ত অথবা নিম্ন মধ্যবিত্ত ব্যবসায়ী আছে, আমরা প্রতিদিন জমি বেচবো, প্রতিদিন ব্যাংকের তো লোন করব, প্রতিদিন মানুষের কাছ থেকে টাকা হলাত করব, প্রতিদিন ব্যবসা দাঁড় করানোর স্বপ্ন দেখব, প্রতিদিন ঝরে পড়ে যাব। কারণ সরকার সাধারণ মানুষ এবং ব্যবসায়ীর কাছ থেকে চুষে খায়। সব সরকার, শুধু বাংলাদেশ সরকার না, পৃথিবীর প্রতিটা সরকার। তাহলে এই যে একটা গবেষণার কথা আপনাদের আমি বললাম, প্রতিটা বিষয়ে এরকম গবেষণা আছে। তো কাপড়ের ব্যবসা নিয়ে কথা বলছিলাম, এবার আসেন কাপড়ের কথায়। দুবাই, তারপর অন্যান্য বড় লোক রাষ্ট্র থেকে শাড়ি থেকে শুরু করে, ড্রেস থেকে শুরু করে, এগুলো সব বিক্রি হয়। ইটালিতে রাস্তার পাশে হাই ব্র্যান্ডেড জুতা $1, $2, $5, $10 পাবেন, ইউরোতে পাবেন। ভেরি সিম্পল। এখন প্রবাসীরা ওই দেশের থেকে $10 একটা ব্র্যান্ডের জুতা কিনে আনে, গ্রামে এসে পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, শ্যালক বলেন, ভাই বলেন, শ্বশুরবাড়ি বলেন, এদের গিফট করে। $50 পারলে 60টা জুতা হয়ে গেছে, এনে সবাইরই গিফট করছে, শাশুড়ি শ্বশুর সবাইরে। বাবা এটা অমুক ব্র্যান্ডের, বাংলাদেশি টাকা এটা 16,000 টাকা দাম। ওরে আল্লাহ, বিদেশ থেকে এসে 16,000 টাকা দিয়ে কেটস নিয়ে এসে শ্বশুরের জন্য। ও আরামদাদা অ্যাকচুয়ালি নিয়ে আসছে $3 দিয়ে। ইটালিতেও ফুটপাত আছে, কথা বুঝতে পারছেন? তো এই যে দেখেন, একটা জামাই 1 বছর পরে আসে, শ্বশুরকে বাংলাদেশি টাকা 700 টাকা দামের একটা জুতা গিফট করে, বলে বেড়ায় যে 22,000 টাকা জুতাটার দাম। মানে ঘরের মধ্যেই অসৎ এবং মিথ্যাবাদী, সিটার। এর চেয়ে আফসোসের কিছু নাই তো। এগুলো শো অফ করা। ঠিক সেম ঘটনা বাংলাদেশে মিডিয়া জগতে, ফ্যাশন জগতে। একজন 2 টাকার মডেল, যার বাপ মার ফ্যামিলি স্ট্যাটাসের কোনো ইয়ে নাই, মানে কোনো, এটাকে স্ট্যাটাস বলে না। বাপ মা মেয়ে চালায় খায়, মেয়ে ভাড়া দিয়ে দিয়ে খায়, দেখে না দেখার ভান করে, কারণ দিন শেষে টাকা আসতেছে। বাপ মা মহা খুশি।
মেয়েরে ছেড়ে দিছে, মেয়ের কাপড় চোপড়ে কোনো ঠিক নাই, দুবাইতে যে ভাড়া খেটে আসে, আর আসার সময় ওখানের এই স্টক লটের ইউজ ক্লথ মার্কেটের থেকে এরকম জরিমরি একটা কিনে নিয়ে এসে দেশে এসে বলে এটা দুবাইয়ের শেখ আমাকে দিয়েছে, এটা 20 লাখ টাকা, 20 লাখ টাকা দাম। এরপর দেশের কতগুলো ইজরা ফ্যাশন ডিজাইনার আছে, ওই পলিস্টার অথবা মাইক্রো পলিস্টার দিয়ে ওই টেইলার্সরে দিয়ে কাপড় একটা বানাইছে, কত 2000-5000 টাকা হয়েছে, 2000 টাকা বিল হয়, বকশিস সহ 5000 দিয়ে দিছে অথবা 10,000 দিয়ে দিছে। মিডিয়াতে এসে বলে এই ড্রেসটার দাম 15 লাখ, 10 লাখ, 15 লাখ। সাধারণ মানুষ গ্রামগঞ্জের, ওই সুনামগঞ্জ, তারপরে ওই গাইবান্ধা, তারপরে ওই সর ফ্যাশন, তারপরে ওই কোথায় আপনার গ্রাম, একদম মফস্বল গ্রাম, তারা ফেসবুকে ভিডিওতে দেখে দেখে চিন্তা করে ওরে বাপ রে বাপ, বাংলাদেশে কি বিশাল বড় মডেল, ও তো জীবনে একটা কাপড় 2 বার পরে না বলেছে, তাও একটা কাপড় 8 লাখ 10 লাখ টাকা দাম, তাহলে কি বিশাল বড় লোক। কিন্তু এইটা যে বাংলা একটা বেশ্যা, রাস্তাতে টোকায় মাল নিয়ে এসে মিডিয়া করে বেড়ায়, এটা বোঝার মতো কমন সেন্স তো লেখাপড়া শিখেও হয় নাই। আর এটা হচ্ছে আফসোস। আর সাংবাদিকতার নামে সমাজে এখন একটা দালাল শ্রেণী তৈরি হয়েছে, যেগুলা এই রাস্তা থেকে বেটিগুল টোকায় এনে এনে এক একটা কাহিনী দাঁড় করায় করায় এদের যেমন ভোগ করে, স্বপ্ন দেখায় যে তোমারে ভাইরাল করে দিব, তোমারে কি করে দিব, তোমাকে সুপারস্টার বানা দিব, জাতি তোমারে চিনবে, তাহলে আসো 2 রাত আমার সাথে একটু শো। এইভাবে মিডিয়া মেয়েদের ব্যবহার করে করে সাংবাদিকতার নামে বদমাইশির একটা সর্বোচ্চ নগ্ন একটা জগৎ বাংলাদেশে সৃষ্টি হয়েছে। আফসোস। অনলাইনে শেখানো হচ্ছে, অসংখ্য কোর্স করানো হচ্ছে কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন, কিভাবে অনলাইনে আপনার বিজনেসকে বুস্ট করবেন, প্রমোট করবেন। দিস ইজ অন কাইন্ড অফ টিউটোরিয়াল অফ প্রমোশন, সেলসের প্রমোশন, যে আপনি আপনার প্রোডাক্টটাকে কত অসাধারণ সুন্দরভাবে কত কত জায়গায় আপনি আপনার গুণগত মান অথবা আপনার প্রোডাক্ট অথবা আপনার সার্ভিসকে আপনি উপস্থাপন করতে পারেন, এবং সেই ক্ষেত্রে কোথায় কোন অপশান আছে, কি কি অপশানে কি কি কাজ করে, এইগুলোই শুধুমাত্র শেখানো হয়। আর এগুলো শেখার পরে ছেলেপেলেরা কি করবে, একদিনের মধ্যে ফেসবুকের মনিটাইজেশন নিয়ে নিবে। কোথাও কোন নষ্ট সেমডি, কার কাপড় একটু সরে গেছে, কে একটা সেক্সুয়াল কন্টেন্ট বানাইছে ফানের নামে, কে রুচিশীল, কে বান্দরের অভিনয় করিছে, কে ফানের নামে বদমাইশি করছে, কে কার সাথে মারামারি করছে, কে কি ভাইরাল ডায়লগ দিছে, গাঞ্জাখোর না মদখোর সেটা দেওয়ার বিষয় না, না পকেট মার, এইগুলোরে ভাইরাল করে। দেখবেন ছবির সাথে ছবি অ্যাড করে দিছে, ভিডিওর সাথে ভিডিও অ্যাড করে দিছে, রি-এডিটিং করছে। সাপোজ আমার এই ভিডিওর নিচে দেখবেন আর একজনের মাথা, হ্যাঁ, সে আপনার কি করতেছে, এটাকে ভাইরাল করার জন্য তার পেজে, যাতে আমার এই ভিডিওটার কপিরাইট ইস্যু না থাকে, যেন তার ফেস টেস কিছু একটা অ্যাড করে দিচ্ছে। এখন যে অ্যাড করছে তার আইডির নাম হচ্ছে, ক্যাটাগরি হচ্ছে ডিজিটাল ক্রিয়েটর। একটা ডিজিটাল ক্রিয়েটর কি জানাতানো বিষয়, সারা বিশ্বের মানুষ এটা দেখতেছে। দিয়ে দিছে ডিজিটাল ক্রিয়েটর, চেহারা দাড়ি টাড়ি দেখে মনে হচ্ছে যে ছেলে বোধহয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, ধার্মিক। আর উপরে ভিডিও দিছে কি, ভিডিও দিছে কি, মডেল অমুক কাপড় খুলে কি বোঝাতে চাচ্ছে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ও পাশে উপরে মডেলের চলতে গেলে একটা মানুষের শাড়ি একটু সরেই যেতেই পারে, একটু সরে গেছে, এইটুকুন দিয়ে নিচে একটা ভিডিও বানায় দিয়েছে। আপনারা যদি অনলাইনে যদি দেখেন, গবেষণা করেন, যে ফেসবুক থেকে শুরু করে যেখানে যত সোশ্যাল মিডিয়া আছে, যেমন বাংলাদেশে একটা বড় মার্কেট কিসের, ফেসবুকের মাধ্যমে মানুষ প্রোডাক্ট বিক্রি করে, বাচ্চাদের কাপড় থেকে শুরু করে যত রকমের ভালো ভালো সুন্দর সুন্দর পণ্য আছে এগুলো বিক্রি করে। মানুষ এখন টাকা দিয়ে বুস্ট করেও কাস্টমার পাচ্ছে না, অর্ডার পাচ্ছে না। কি কারণে, কি কারণে? আমি নর্মালি ফেসবুক খুব কম ইউজ করি, তো যদি আপনাদের যদি কথার কথা এরকম যদি আমি যদি ফেসবুক দেখাই, তো আপনারা ফার্স্টে উপরে তো রিল টিল এগুলো দেখতে পারেন, রাইট? আচ্ছা, আমার এখানে ভিডিওতে কেমন দেখা যাচ্ছে আই ডোন্ট নো, বোধহয় রেজুলেশনটা পারফেক্ট দেখা যাচ্ছে না। সো যাই হোক, একটা আইডি খোলার পরে উপরে যে ফেসবুকে যে রিলগুলো পাওয়া যায়, এর একটা রিল
খালি টানতে থাকবেন, একটার পর একটা খালি টানতে থাকবেন, দেখতে থাকবেন যে কি দেখতেছি, কি দেখতেছি। না আছে এখানে শিক্ষণীয়, না আছে রুচিশীল, না আছে ব্যক্তিত্ববান, না আছে শিক্ষণীয়, খালি বদমাইশি, শয়তানি, চড়াচড়ি, থাপড়াথাপড়ি, এর সাথে ওর গ্যাঞ্জাম, ওর সাথে ওর নষ্টামি, এইগুলা। এখন গভর্নমেন্টের আইটি পলিসি আছে, বাংলাদেশ গভর্নমেন্টের আইটি পলিসি আছে, ডিজিটাল পলিসি আছে। এখন গভর্নমেন্ট যদি ডিজিটাল পলিসিটা মেনটেন না করে এই ডিভাইসটাকে পরিপূর্ণভাবে একটা বাচ্চার হাতে লেখাপড়ার জন্য দেওয়ার পারমিশন দিয়ে দেয় যে বাচ্চাদের অনলাইন ক্লাস করানো হবে, বাচ্চাদের অনলাইন ক্লাস করানো হবে, মারা কি করতেছে, বাচ্চার কাছে ক্লাসে দিয়ে মারা রান্নাঘরে চলে গেছে, বাচ্চার ক্লাস শেষ, এবার বাচ্চা ফেসবুকে ঢুকতেছে, ইনস্টাগ্রামে ঢুকতেছে, টিকটকে ঢুকতেছে, আর সারা দুনিয়ার নগ্ন ভিডিও থেকে শুরু করে, নষ্টামি থেকে শুরু করে, অ্যাডাল্ট কন্টেন্ট থেকে শুরু করে সব দেখতেছে। এই বাচ্চার বয়স 6 বছর, এই বাচ্চা 10 বছর যখন বয়স হবে, বালাই বয়স, যে বয়সটা প্রতিটা মানুষ, আমাদের বয়সী যারা আমরা পার করে আসছি, আইনো, আপনি জানেন, আমি জানি যে এই বয়সটা কতটা অপ্রতিরোধ্য, কতটা বেয়াদবিপনায় ভরা, কতটা ঘাটতাড়ামিতে ভরা, কতটা অসভ্যতা এবং কিশোর অপরাধে ভরা। তা আমাদের সময় একটা নষ্ট কিছু করতে গেলে অনেক কিছু হিসাব করতে হতো, আর এখন হচ্ছে হাতের কাছে বাবা মাই তুলে দিচ্ছে, বিকজ গভর্নমেন্ট পলিসিতে এভরিথিং ইজ ওপেন। এই বাচ্চা যখন অনার্স পাস করবে না, ইন্টারমিডিয়েটে যাবে, স্কুলটা পার করবে, স্কুল লাইফে যে বেয়াদব হবে, সেটাই তো বাবা মা সহ্য করতে পারবে না, সরকার তো সহ্য করতে পারবে না। তার প্রমাণ তো সরকার পলায় চলে গেছে। 2 বছর 3 বছর আগে বলছিলাম যে যে জাতি তৈরি হচ্ছে, যে জেনারেশন তৈরি হচ্ছে, এই জেনারেশনের ধাক্কা সরকার তো দূরের কথা, জন্মদাতা বাবা মা সহ্য করতে পারবে না। এখন বাবা মা জন্ম দিয়ে এমনি বাবা মা উল্টে সন্তানের মামলা খাচ্ছে, পেপার পত্রিকা আপনারা দেখতেছেন। আর 2-3 বছর পরে দেখেন যে বাবা মা তার সন্তান থেকে সর্বোচ্চ কত আঘাত, মানসিক আঘাত, কষ্ট, অসম্মান, কত কিছু পাওয়া শুরু করে দিবে। কোন যুগে আমরা চলে যাচ্ছি? অনলি ফর দিস ওপেন ডিজিটাল প্ল্যাটফর্ম। এটার উপর সরকারের ডিজিটাল আইন নাই। সরকারের ডিজিটাল আইন আছে, আপনি যদি রাজনীতি নিয়ে কোনো কথা বলেন, তাহলে প্রতিবাদ করেন, তাহলে আপনার নামে ডিজিটাল মামলা হবে, আপনার 12 বছর জেল হইতে পারে। আর এই আইনটা যে বানাবে সে নায়িকা নিয়ে শুয়ে থাকবে, এটাও আপনারা দেখেছেন। আপনাদের কমন সেন্সটা কোথায়? আপনারা যখন আন্দোলন করেন, যখন কথা বলেন, তখন কোন পয়েন্টে কথা বলেন? যুক্তিসঙ্গত পয়েন্টে হিট করলে যে কোনো আন্দোলন পারফেক্ট হয়। আপনারা অপ্রয়োজনীয় জিনিস নিয়ে ভাইরাল করেন, গ্যাঞ্জাম করেন, মারামারি করেন, আন্দোলন নামে দেশের সম্পদ ধ্বংস করেন। হোয়াই? আপনারা তো আপনাদের অধিকারটা চেয়ে চুপ করে বসে থাকবেন, এবং এমন এমন পয়েন্টে কথা বলবেন, ম্যানেজমেন্টের থেকে শুরু করে, সরকারের থেকে শুরু করে, ধর্মযাজকের থেকে শুরু করে, জন্মদাতা বাবা মার থেকে শুরু করে, কারো শব্দ করার সুযোগ থাকবে না, কারণ পয়েন্ট টু পয়েন্ট সেখানে অ্যাটাক জিনিসটা থাকে। ক্লিয়ার? তাহলে এই যে এখনকার যুগে একদম ছোট অনেক কোম্পানিতে দেখবেন লেখা থাকে শিশু শ্রমিক নিয়োগ দেওয়া হয় না, কিন্তু অসংখ্য কোম্পানি আছে 6 বছর 8 বছরের বাচ্চারে দিয়ে বড় বড় সিলিন্ডার পর্যন্ত টানাচ্ছে। আছে এই বাচ্চাগুলো কি কয়টা টাকা কামাই করে রাতের বেলায় মোবাইলে যা দেখে, এগুলো অকল্পনীয়, বিচ্ছিরি। গত 15-20 দিন আগে একটা চার দোকানের সামনে 2জন বুড়ো ভদ্রলোক, মাথায় টুপি আছে, দাড়ি টাড়ি সব ওই মেহেন্দি করে কলপ করে লাল বানায় ফেলছে। 2জন মিলে মোবাইলের মধ্যে আপনার এই যে মিডিয়ার নায়িকাদের কোথায় তলপেট দেখা যাচ্ছে, নাভি দেখা যাচ্ছে, সেই সব ভিডিও দেখছে। আনফর্চুনেটলি তার পিছনে ডেস্কে বসে আমি চা সিগারেট খাচ্ছি, তা আমার চোখে পড়লো, আর আমি চিন্তা করলাম যে পা একটা কবরে চলে গেছে, এখনো 2 বন্ধুতে মিলে ভিডিও দেখে মজা নিচ্ছে। তো আমাদের সমাজে কত পরতে পরতে ঢুকে গেছে। বাসার যত মহিলারা আছে, যে ফ্যামিলিরই হোক আর যে শিক্ষিত হোক, বিয়ের পরে বেশিরভাগ মহিলা গোড়ার ডিম হয়ে যায় আমাদের সমাজে। তার প্রোডাক্টিভিটি, তার স্বপ্ন, এগুলো বন্ধ হয়ে যায় যদি কিনা জামাইতে 2টা লাথি না মারে। কারণ লাথিটা মারা খাওয়ার পরেই বুঝে যে জীবন আসলে কত কঠিন, তখন সে নারী উদ্যোক্তা হয়, চাকরি করে, অনেক কিছু করে।
আমি 80%-এর কথা বলছি, বাকি যারা প্রফেশনাল আছেন তারা গুড। বাট আমাদের দেশে 80% নারী বিয়ের পরে ঘরের মধ্যে যেভাবে পড়ে থাকে, আর সারাদিন বাপের বাড়ির কাজের বিটির গল্প থেকে শুরু করে আপনার এই মোবাইলের মধ্যে কে কী করছে খালি ভিডিও খালি দেখতেই থাকে, তাহলে দেশে 80% বাস্টার্ড ইউজার যত নগ্ন জগতে ঢুকে আসছে, ওয়াস্টেজ অফ টাইম। তো মানুষ যখন এগুলো করতেছে তখন তো আপনার ভিডিও, আপনার সুন্দর একটা সৃজনশীল কাজ, আপনার সৃজনশীল কথা, আপনার উন্নয়নমূলক কিছু, কোনো কিছু তার চোখে পড়বে না। আপনি টাকা দিয়ে বুস্ট করে করেও আপনি প্রম্পট ইউজার অথবা বায়ারকে পাবেন না, কারণ বায়ার তো এখন বায়ার নাই, বায়ার তো এখন রঙ্গমঞ্চে আছে, হারেমখানায় আছে, ডিজিটাল হারেমখানায় আছে। সো অনলাইনের ব্যবসা আমাদের সমাজে কি কারণে ফল করতেছে সেটা একটা সঠিক ব্যাখ্যাও কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আপনাদের। তাহলে এই যে ডিজিটাল ক্রিয়েটর আর রুচিহীন বস্তি কোয়ালিটির অশিক্ষিত সাংবাদিক, এই দুইটা বদমাইশ প্রজাতির কারণে আমাদের সমাজে মিডিয়া জগৎ, অনলাইন জগৎ, নিউ জেনারেশন সব কিছু ধ্বংস হয়ে যাচ্ছে। সো ইউ শুড প্রোটেক্ট ইট। আপনাদের সবার এটা প্রোটেক্ট করা উচিত। প্রয়োজনে এইসব ভিডিও যত রুচিহীন ভিডিও দেখবেন জাস্ট ব্লক রিপোর্ট মেরে দিবেন। ও রিপোর্ট খাইতে খাইতে ওর পেজ শেষ হয়ে যাবে, ওর ব্যবসা শেষ হয়ে যাবে। অন্তত একটা সন্তানের হলো লাইফ সেভ হবে, ফিউচারটা সেভ হবে। স্কুল কলেজে এত টাকা ডোনেশন দেওয়া হয়, সরকার এত ভর্তুকি দেয় শিক্ষা খাতে, গার্ডিয়ানরা এত টাকা বেতন দেয়, তাহলে এই স্কুলে কি ঘোড়ার ডিম পড়ায় যে স্কুল ছুটি হওয়ার পরে স্কুলের মধ্যে কোচিং চলে, কোচিং ব্যবসা চলে? আপনারা বলতে পারেন? সারা বাংলাদেশে চলছে। কদিন আগে যে মাইলস্টোন যে ধ্বংস হইলো, সে মাইলস্টোনের মধ্যে শিক্ষা ব্যবসা চলতেছিল, এখনো চলে। ক্লাসে কি পড়ান তাহলে? এত টাকা, এত $1 বিলিয়ন সরকার ভর্তুকি দেয়, গার্ডিয়ানরা এত টাকা ফি দেয়, এরপরে বাচ্চাকে কেন কোচিং করাইতে হয়? বাচ্চা কেন আপনার ক্লাসের পড়াটাতে সে কমপ্লিট হতে পারে না? তাহলে আপনার শিক্ষক অথবা শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে আপনার দক্ষতা কোথায়? আপনার ক্রেডিট কোথায়? আপনার ক্রেডিট কোথায়? আপনি সমাজে 10,000 বাচ্চা থেকে 10টা বাচ্চাকে বেছে নিচ্ছেন সুপার ট্যালেন্টেড, তো ওই ট্যালেন্টেড বাচ্চা তো ট্যালেন্টেড হয়েই বেরোবে, তার রেজাল্ট তো ভালো হবে। ফার উপর ওই ঝড়ে বক মারে ফকিরের কেরামতি পড়ে, স্কুলের নাম হয়ে গেল। আর বড় বড় স্কুলগুলোতে, ভালো ভালো স্কুলে আপনার ব্র্যান্ডের নামে, স্কুলের ব্র্যান্ডের নামে যে পরিমাণ বাচ্চাকে প্রেশার দেন, ওইটার পিছনে বাচ্চা যতগুলো হোম টিউটার লাগে, গার্ডিয়ানের যে পরিমাণ দৌড়াদৌড়ি লাগে, তা তো বাচ্চা অটোমেটিক্যালি ভালো করে। এখানে স্কুলে কোনো ক্রেডিট নাই। তাহলে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানের ব্যবসা, কোচিং সেন্টারের ব্যবসা, এগুলো সুপার প্রফিটেবল ব্যবসা, যেটাতে সরকারের কোনো সঠিক কোনো তদারকি থেকে শুরু করে কোনো নিয়ন্ত্রণ কোনো কিছুই নাই। আমার পাশেই তো একজন ছিল শিক্ষা অফিসের পিয়ন, আপনারা টিভিতে দেখেছেন বছরখানেক আগে, বোধ হয় 1-1.5 বছর আগে, নাসির সাহেব। আমার ইলেকট্রিসিটি কনকর্ডে সবাই জানতো যে সে শিক্ষা অফিসের ডিজি, বস্তা ভরে ভরে টাকা আসতো। পরবর্তীতে যখন সে অ্যারেস্ট হলো, সে কেমব্রিয়ান কলেজের অমুক ডিরেক্টর, অমুক জায়গার ডিরেক্টর, শিক্ষা ভবনের, শিক্ষা অফিসের, শিক্ষা মন্ত্রণালয়ের ডিজি, ধরা পড়ার পরে শুনে গেল শিক্ষা অফিসের পিয়ন ছিল। কথা বুঝতে পারছেন? তো এই যে এতগুলো পচা কথা, কোনো একটা কথা বলার জন্য আপনাদের বললাম, সেটা হলো ইন্টেলেকচুয়ালিটি। আপনার গলার ভয়েস থেকে শুরু করে, আপনার পোশাক থেকে শুরু করে, আপনার সব কিছুর মধ্যে চালচলন থেকে শুরু করে, আপনার ডিসিশন থেকে শুরু করে, সব জায়গায় যদি ব্যক্তিত্ববান যদি না থাকে, পুরুষ মানুষ হয়ে জন্মালে সেটা পুরুষালী হতে হবে, নারী হলে নারীর মতো কোমলমতি হতে হবে, বুদ্ধিসম্পন্ন কোমলমতি। আর সেইটা যদি আপনার ওই পজিশনে আপনি হতে না পারেন, তা আপনার লাইফে সাকসেস আসবে না। এখন আপনি পুরুষ মানুষ হয়ে যদি ভেড়ার মতো আচরণ করেন, অথবা মেয়ে মানুষ হয়ে যদি হিজড়াদের মতো, পুরুষের মতো যদি আপনার চালচলন হয়, তাহলে নারী হিসেবে আপনি পারফেক্ট না, পুরুষ হিসেবে আপনি পারফেক্ট না। আগে নিজের পজিশনে আগে জানতে হবে আমার ডিএনএ কি, আমার জন্ম কি, জন্ম পরিচয় কি।
আমার ক্যারেক্টারিস্টিক্স কি হওয়া উচিত ছিল, যেটা আমি এতদিন চিন্তা করি নাই। আমার এই অভ্যাসগুলোতে আমি নিজে আয়নার সামনে দাঁড়ায় হলেও নিজেকে আস্তে আস্তে চেঞ্জ করব। আমার গলার ভয়েস যদি কেমন আছেন ভাইয়া, ভালো আছেন, এরকম যদি হয়, এটাকে প্র্যাকটিস করে করে এটাকে মোটা করে নিয়ে আসবো, যেন আমার গলার ভয় শুনলে ঘরে ঢোকার সময় এই দরজা খুলো শুনলে যেন বোঝা যায় যে একটা পুরুষ মানুষ আসছে। এই গট দিস পয়েন্ট, আপনার পয়েন্টগুলো ধরতে পারছেন যে প্র্যাকটিস করতে করতে নিজেকে চেঞ্জ করতে হবে। জন্মগত অনেক আমাদের প্রতিবন্ধকতা থাকে, অথবা ছোটবেলা থেকে অযত্নে অথবা প্রপার গাইডলাইনের অভাবে অনেকের মধ্যে অনেক বাজে অভ্যাস তৈরি হয়, যেগুলো তার স্ট্যাটাসের সাথে যায় না, সেটাকে চেঞ্জ করতে হবে। ক্লিয়ার? ওকে, এবার আসেন তাহলে এতগুলো ইন্টেলেকচুয়ালিটির কথা আমরা যখন বলতেছি, তখন কি হচ্ছে? তখন আপনার বিবেক এখন কিছুটা, ব্রেন এখন কিছুটা কাজ করছে, আপনার ব্রেনে ব্লাড সার্কুলেশন বেড়ে গেছে। জিএস, দিস ইজ রাইট, এটি পারফেক্ট। সমাজের 100টা কথা শুনেছি, বাট জোবায়েদ ভাই যে কথাগুলো পয়েন্ট টু পয়েন্ট বললো, একটা পয়েন্টও যুক্তি খণ্ডানোর কোনো সুযোগ নাই, কারণ প্রতিটা পয়েন্টই যুক্তিসঙ্গত প্রমাণসঙ্গত কথা বলেছে। সো আপনার ব্রেনে এখন ব্লাড সার্কুলেশন শুরু হয়েছে, অর্থাৎ রক্ত চলাচল বেড়ে গেছে। আর এখনই আপনাকে যে কথাগুলো বলবো সেটা আরও বেশি আপনার ব্রেনের মধ্যে গেঁথে যাবে। সেটা হলো, বিদেশে মানুষ যখন কাপড়টা ফেলে দেয়, আমরা আগের পয়েন্টে চলে আসি, বিদেশে যখন মানুষ কাপড়টা ব্যবহার করে ফেলে দেয়, ফেলার কয়টা কারণ থাকতে পারে, কোন ক্যাটাগরি হতে পারে সেটা বুঝতে হবে। আমাদের দেশে ইউরোপ আমেরিকা থেকে কাপড় আনা সম্ভব না, বিকজ সেটার দাম অ্যাবনর্মালি হাই হয়ে যায়, জাহাজ ভাড়া অথবা লজিস্টিক্স কস্টের কারণে। ওকে, ওখানে অনেক ভালো ভালো কাপড় ফেলা হয়, নেদারল্যান্ডসে, ডেনমার্কে, জার্মানে, ইউকেতে, বাট ওই ক্যাটাগরিটা আমরা আমাদের বাংলাদেশে এনে পর্তায় পড়বে না, যার কারণে আমরা হাতের কাছে যে রাষ্ট্রগুলো আছে, চীন, তাইওয়ান, কোরিয়া, জাপান, এখন জাপান থেকেও আসে কম, শুধু চীন, কোরিয়া, তাইওয়ান থেকেই আসে বেশি, কারণ তারা ফ্যাশনে প্রচুর টাকা অপচয় করে। এখন ফ্যাশনে অপচয় করে সবচেয়ে বেশি কারা? মেয়েরা সবচেয়ে বেশি ব্যয় করে। তাহলে মেয়েদের যে কাপড়গুলো আসে সেই কাপড়গুলো কম্পারেটিভলি বেটার আসে, একটা পয়েন্ট জানলেন। নাম্বার 2, দাগালা কাপড় কোনটায় বেশি আসতে পারে এবং ববলিন আলা কাপড় কোনটায় বেশি আসতে পারে? সেটা হচ্ছে একদম ছোট বাচ্চাদের, কারণ তাদের কাপড় সকালে, দুপুরে, রাতে 3 বেলা ধোয়া হয়, 3 বেলা পেশাব পায়খানা করে, দুষ্টামি করে, ময়লা করে, 3 বেলা ধোয়া হয়, সো ওই কাপড়গুলো ববলিন বেশি আসতে পারে। এরপর কোন রাষ্ট্রে কলকারখানা অনেক বেশি কম্পারেটিভলি, তুলনামূলকভাবে? তাইওয়ান। তাহলে তাইওয়ানের কাপড়ের মধ্যে ইউনিফর্ম জাতীয় অফিসের ড্রেস, তারপরে ফ্যাক্টরি ড্রেস, পোশাক, এগুলো বেশি আসতে পারে। একটা শার্টের গায়ের মধ্যে ফ্যাক্টরি শার্ট অথবা ফ্যাক্টরি ইউনিফর্ম বেশি পড়তে পারে। তাহলে 3টা প্রবলেম আগে খুঁজে পেয়েছেন? গুড। এবার তৃতীয় বিষয়টা কি, চতুর্থ বিষয় কি? যে তাহলে চতুর্থ বিষয় হচ্ছে মেয়েরা কাপড়টা বেশি ফেলতেছে, এবং মেয়েদের কাপড় অনেকে আছে, এই যে বাংলাদেশে প্রথম দিকের কথাটা বললাম, যে রয়্যাল ফ্যামিলি, ইভেন মিলিটারি ফ্যামিলিগুলাও 30-40 হাজার টাকার কাপড় একবারের জায়গায় 2 বার ব্যবহার করছে না, তো 6 মাস পরে থাকলে তো এটা গন্ধ চলে আসছে, ডিসকালার হয়ে যাচ্ছে, ওটা ফেলে দিচ্ছে। তাহলে ওখানে রয়্যাল পিপলরা ফেলে দিচ্ছে, তার লেডিস কাপড়টা সবচেয়ে বেশি ভালো আসবে, এটাই স্বাভাবিক। ছেলেদের শার্ট বেশি দিন তারা অফিসে পরে না, শার্টটা ভালো আসবে। বয়েজ গার্লসের জ্যাকেট, এটা ভালো আসবে। হোটেলগুলার কম্বলগুলা, যে হোটেলগুলা লাক্সারি হোটেল, সেই কম্বলগুলার অথবা কমফোর্টগুলা, সেগুলো ভালো আসবে। তো কোন কোন আইটেমগুলো এরকম ভালো আসতে পারে? টুপি, শুধুমাত্র উলের টুপিটা ভালো আসতে পারে। ফর্মাল প্যান্ট, ছেলেদের অথবা মেয়েদের, যেটাকে বলা হয় ট্রপিক্যাল প্যান্ট, এটা ভালো আসার সম্ভাবনা থাকে। যদি এমন হয় কোথাও একটু চলতে যে সামান্য একটু ছিঁড়ে গেছে, কোথাও ছোট্ট একটা ছিদ্র হয়ে গেছে, তখনই সে কাপড়টা ফেলে দিচ্ছে। সো ফর্মাল প্যান্ট নতুন অবস্থায় সামান্য যদি কোথাও একটু বেঁধে ছিঁড়ে যায় চলতে যে,
তাহলে সে কাপড়টা ফেলে দিচ্ছে। তাহলে ফর্মাল প্যান্ট সবসময় ভালো আসার কথা এবং আসে। তাহলে এই যে কমন সেন্স লাগায় অথবা কমন সেন্সটাকে কাজে লাগায় আপনি একটা প্রোডাক্ট কিনছেন, এরপর আপনাদের একটা টেন্ডেন্সি থাকে যে সবচেয়ে কম দামে কোন গাইড অথবা বেল করা গাইডটা আমরা পেতে পারি সব থেকে কম দামে। যেমন চায়নার ভাই 4000 টাকায় বেবি সুইট হয় না, হয়তো ভাই ফেলে দেওয়া মালটা হচ্ছে শোরুম ক্যাটাগরির না, একদম ব্র্যান্ড নিউ ক্যাটাগরির না। তো একটা ব্র্যান্ড নিউ কাপড়ই তো কত দোকানে, কত হাজার হাজার দোকান, লক্ষ লক্ষ দোকান বাংলাদেশ, এবং প্রতিটা দোকানে কত হাজার হাজার কাপড় পরে আছে ব্র্যান্ড নিউ, তাই বিক্রি করতে পারতেছে না। আর আপনি ইউজড ক্লথের মধ্যে, ব্যবহার করে ফেলে দেওয়া কাপড়ের মধ্যে, তার মধ্যে যদি সর্বনিম্নটা আপনি যদি খোঁজেন, তাহলে এই কাপড়টা আপনার বিক্রি করার সম্ভাবনা কতটুকুন থাকতে পারে বলতে পারেন? আপনার কমন সেন্স দিয়ে বলেন। মাল যখন কিনবেন, কথা কথা 200 পিস মাল পেলেন, তার মধ্যে 50 পিস ভালো পেয়েছেন, গুলির বেগে বিক্রি হয়েছে। আর যে 150 পিস মাল পড়ে থাকবে বছরের পর বছর, ওটা পরে ইঁদুর বিড়ালেও পায়খানা করবে না, কারণ ওটা থেকে যে বাজে অবস্থা হবে, ওখানে তো আপনার টাকা শেষ। কিন্তু আপনার শুরুতে 50 পিস মাল বেচার সময় আপনার মাথা খারাপ হয়ে যায়, আর ইনশাল্লাহ মাল বেচে তো ভালো লাভ হচ্ছে, কিন্তু লাস্টে যে কত আটকে থাকলো, আর সেই মালটা কয় বছর ধরে ঘুরতেছে, বিক্রি করতে পারতেছেন না, সেইটা আপনার ব্রেনে থাকে না। তো লাভ যেটুকুন করছিলেন তার থেকে যে মূলধনটা আটকে ছিল, ওই লাভের মিনিমাম 10 গুণ সেটা। তাহলে গাইডের ব্যবসা করলে একমাত্র পলিসি হচ্ছে গাইডের মধ্যে সবচেয়ে ভালো এবং সবচেয়ে দামি যে আইটেমটা সেটা নিব, যেন ওখানে ফেলে দেওয়ার মতো কাপড়ের সংখ্যা কম পড়ে। আর এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি পলিসি গাইডের ব্যবসা ভালো কিছু করার জন্য। দামটা বিষয় না, লাগলে 500 টাকা বেশি নেবেন, কিন্তু আমার মালটার মধ্যে ভালো কোয়ালিটিটা যেন বেশি পড়ে। এখন আপনারা জানেন প্রতিটা কোম্পানির শুরুর প্রোডাক্টটা ফার্স্ট ক্লাস থাকে প্রমোশন করার জন্য। যেমন একটা মোবাইল কোম্পানি ফার্স্ট যে মডেলটা নিয়ে আসে, একটা মোটরসাইকেল ফার্স্ট যে ভার্সনটা নিয়ে আসে, সেটা খুব স্টেবল এবং খুব পারফেক্ট হয়, খুব স্টেবল এবং পারফেক্ট হয়। মার্কেটটাকে ধরার জন্য সে কোনো জায়গায় কমতি করে না, সবচেয়ে ভালো কিছু সেখানে দেওয়ার জন্য, যেন এই ব্র্যান্ডটা যেন হিট করে, ব্র্যান্ডের নামটা যেন রেপুটেশন হয়, মানুষ যেন ব্র্যান্ডটাকে চিনে, যেটাকে বলা হয় ব্র্যান্ড প্রমোশন। এরপর ভালোটা, এরপর আরেকটু কম ভালো, এরপর করতে করতে একসময় ব্যবসায়িক প্রোডাক্ট শুরু করে, যখন সে ওই ব্র্যান্ডের নাম বেচে সে প্রোডাক্ট বিক্রি করে করে টাকা কামাই করতে থাকে, ব্র্যান্ডের মজাটা নিতে থাকে। আমাদের সমাজে উন্নত বিশ্বে এটা করে না। উন্নত বিশ্বে ব্র্যান্ডকে আরও টপ ব্র্যান্ডে নেওয়ার চিন্তা করে, আরও কোয়ালিটি বাড়ানোর চিন্তা করে। আর আমাদের এই দক্ষিণ এশিয়ার এইসব সমাজগুলোতে আমাদের টেন্ডেন্সি থাকে আগে কোনো মতে নামটা দাঁড় হোক, এরপর কামাই কেমনে করতে হয় সেটা আমার জানা আছে। আমাদের মানসিকতায় এরকম বাস্টার্ড কোয়ালিটির, যা আগে ব্র্যান্ডের নামটা মানুষ চিনুক, মানুষের মুখে মুখে যাক, এরপর ওর মধ্যে কত কিছু দিয়ে কত কামাই করতে হয় সেটা আমার জানা আছে। তখন 100 টাকায় টি শার্ট বানাবো, 1200 টাকায় বেচবো। এরকম থার্ড ক্লাস বাস্টার্ড কোয়ালিটির পলিসি নিয়ে আমাদের দেশে মানুষ ব্র্যান্ডের ব্যবসা করে। ব্র্যান্ড জিনিসটা কি রে ভাই, এটাই তো বুঝেন না, এটাই তো বুঝেন না ব্র্যান্ড জিনিসটা কি। ব্র্যান্ডের ব্যবসা করতে আসছেন, পকেটে আসা 10,000 টাকা ব্র্যান্ডের কাপড়ের ব্যবসা শুরু করতে আসছেন টি শার্ট দিয়ে, ইয়ারকি মারার জায়গা পান না, থাপড়ায় কান গরম করে দেওয়া উচিত। এইসব স্বপ্ন দেখেন কেন? কারণ শিক্ষিত হয়েছেন কিন্তু বাংলা একটা মাদারচোদ আছেন আপনি। আপনার কমন সেন্স, আপনার বিবেক, আপনার স্বপ্ন এরকম কোয়ালিটির। স্বপ্ন দেখবেন, স্বপ্ন দেখার একটা লিমিট থাকবে না, স্বপ্ন দেখার মধ্যে একটা ব্যক্তিত্ব থাকবে না, একটা হিসাব থাকবে না। রাস্তায় একটা পানের দোকান বানাইতে গেলে 5 লাখ টাকা লাগে, বাজারে একটা আলু পেঁয়াজের দোকান দিতে গেলে 5 লাখ লেগে যায়। আপনি 50,000 টাকা দিয়ে ব্র্যান্ডের যাত্রা শুরু করতে চান, উদ্যোক্তা হইতে চান ভাই, 50,000 টাকা নিয়ে তো মিডিয়া জগতে মাগির ব্যবসা শুরু করা যায় না, বেশ্যার ব্যবসা শুরু করা যায় না। আপনি ব্র্যান্ডের মালিক হইতে চান, ইউ ডোন্ট হ্যাভ ইনভেস্টমেন্ট।
খালি স্বপ্ন দেখবেন। ওয়াই? কি কারণে? স্বপ্ন দেখার মধ্যে লিমিট থাকবে না, যুক্তি থাকবে না, কারণ থাকবে না। পৃথিবীতে মাথায় রাখবেন, খালি হাত কেউ কোনোদিন চাটে না। যে ব্যবসায়ী সে কোনোদিন খালি হাত চাটে না। আপনার হাত যখন খালি, আপনার হাত কেউ চাটবে না। আর আপনার হাত যখন ভরা, তখন আপনার হাত চাটবে, পা চাটবে, আপনার সোনাটাও চাটবে। জোবায়েদ ভাই বলে দিচ্ছে, মানি ফাকস এভরিথিং। আপনার বউকে ভালোবাসেন, বউর সাথে সেক্স করেন? নো। আপনার ভাগ্যরা খাওয়া শরীর আর ইয়াবা খাওয়া শরীরে সেক্স করে না। ইউর মানি ফাকস। আপনার আছে বলে, আপনি খরচ করতে পারেন বলে আপনার ওয়াইফ আপনাকে ফাক করতে দেয়। ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট ফার্স্ট। There is no love. Everything is a business. Life is a business, fucking business. And money fucks everything, not you. আপনাদের মতো বাস্টার্ডরাই মেয়েদের প্রচারণা করে যে আমার সাইজ অনেক বড়, আসো খুব মজা পাবা। এর অর্থ হচ্ছে ইউ আর দ্য ফাকিং বাস্টার্ড। ইউ ডোন্ট নো হাউ টু ফাক। ইউর মানি ফাকস, ব্রাদার। মানি মেক্স এভরিথিং। So when you make policy, আপনার যখন একটা স্বপ্ন থাকবে, আপনি একটা ব্র্যান্ড দাঁড় করাবেন। What you should do? আপনাকে ছোট 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 কিছু ট্রেডিং করতে হবে। যে ট্রেডিং করে আপনি ব্যাংকের থেকে লোন নেবেন না, আপনি সমিতি থেকে লোন নেবেন না, আপনি প্রবাসী ভাইয়ের কাছ থেকে হাত পাতবেন না, আপনি বাবের রিটায়ারমেন্টের টাকা ধ্বংস করবেন না, মার গহনা বিক্রি করবেন না, ঘরের গরু ছাগল বিক্রি করবেন না। আপনি ছোট্ট কিছু নিয়ে নামবেন। ওই ছোট্ট কিছু নিয়ে সেটাকে ট্রেডিং করতে করতে আপনার জন্ম হবে। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ, সহজ কাজ হচ্ছে সবচেয়ে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট বিক্রি করা। আর সবচেয়ে কঠিন কাজ হচ্ছে ইউজড, ফেলে দেওয়া, রিসাইকেলড প্রোডাক্ট নিয়ে কাজ করা। আর যখন আপনি জীবনের শুরুটাই করবেন রিসাইকেলড নিয়ে, ইউজড কিছু নিয়ে, এর অর্থ আপনি আপনার সেল পাওয়ার বাড়াচ্ছেন। অর্থাৎ আপনার জন্ম একদম র মাটি থেকে হচ্ছে। গ্রাউন্ড অফ সেলস, গ্রাউন্ড অফ মার্কেটিং, গ্রাউন্ড অফ বিজনেস, সেলসের গ্রাউন্ড থেকে আপনার জন্ম হচ্ছে। মোটিভেশনাল ভিডিও 10,000 20,000 টাকা দিয়ে করবেন, লাস্ট একটা সার্টিফিকেট ধরা দিবে, বাল করে শিখতে পারবেন না জীবনে কিছু। ওখানে খালি মিষ্টি মিষ্টি ভদ্র কথা পাবেন। জোবায়েদ ভাইয়ের মতো র জিনিস পাবেন না। জোবায়েদ ভাই হচ্ছে বাপের কন্ডম ফেটে জন্ম নেওয়া জিনিস। বাপে বলছিল তুই হইস না, হইলে বহুত খেলোয়াড় হবি। আমি বলছি না আমি হব, না তুই হবি না। আমি কইছি হব, তাই বলে কন্ডম ফেটে জন্ম নিয়েছি। আমি সেই জিনিস 22 হাত মাটির তলে ঢুকাই দিবেন, বেড়ে চলে আসবো, আইসে বলবো যে আমি মরি নাই, এখনো বাইচে আছি। আমি সেই খেলোয়াড়। আর সেই খেলোয়াড়ের সাথে চলতেছেন আপনি। সো আপনার ব্রেনটাকে পারফেক্ট বানাইতে হবে, ইন্টেলেকচুয়াল বানাইতে হবে ফার্স্ট। তাছাড়া আমার ভিডিও দেখে আর এই পচা পচা কথা শুনে জীবনের সময় নষ্ট করবেন না। ভদ্র ভদ্র মিষ্টি মিষ্টি কথা নীলক্ষেতের 40% ডিসকাউন্টের বইতে লেখা আছে। আর যে মাস্টারের কাছে বাসায় প্রাইভেট পড়েন সে মাস্টার বলে। আমার ভিডিও শুনে সময় নষ্ট করার দরকার নাই। তাহলে আপনাকে জানতে হবে সব থেকে শুরু করতে হবে কোথা থেকে। সব থেকে কম দামি ইউজড ফেলে দেওয়া মাল, সেটা তাতে কাপড় হোক, জুতা হোক আর যাই হোক, সেটাকে বিক্রি করে আমি টাকা কামাই করবো। এবং বিশ্বের সবচেয়ে বড় বড় $1 বিলিয়ন কোম্পানি জন্ম নিছে এই ব্যবসা থেকে। এখন আমেরিকার যত বড় বড় বিলিয়নিয়ার আছে সব ইউজড জুতা, স্যান্ডেল, কাপড়ের ব্যবসা করে বিলিয়নিয়ার হয়েছে। বাংলাদেশে এস আলম গ্রুপ, ফুলকলি গ্রুপ, পিএসপি, আবুল খয়ের, কোন গ্রুপ এই পুরানো কাপড়ের ব্যবসা করে নাই, করে জন্ম নেয় নাই বলতে পারেন? ইন্ডিয়ার বড় বড় গ্রুপ পুরানো কাপড়ের ব্যবসা করে জন্ম। আবার এই পুরানো কাপড়ের ব্যবসা এটা এক্সপোর্ট করে করে আমেরিকা, ডেনমার্ক, চায়নার কোম্পানি $1 বিলিয়ন মালিক। আপনি চিন্তা করেন পুরনো কাপড়ের ব্যবসা করবো, এটা প্রেস্টিজে যায়? শুরুতে আপনি বেড়া, সেমডি বুঝেন,
পেটিকোট পরা পুরুষ, পেটিকোট পরা পুরুষ আছে না, আপনার অবস্থা হচ্ছে পেটিকোট পরা পুরুষ। আমার অফিসে অনেক মানুষ ইন্টার্নি করার জন্য আসে, কাজ শেখার জন্য আসে, শুরুতে গাইডে বসায় দিই যে গাইড নিয়ে পুরোনো কাপড় নিয়ে কথা বলেন কাস্টমারের সাথে। 7 দিন একা একা চিন্তা করে আসলাম কি গার্মেন্টস শিখতে, ব্র্যান্ডের প্রোডাক্ট বানানো শিখতে, আমারে গাইড ধরায় দিচ্ছে, কারণটা কি? তাহলে ভাই বোধহয় আমারে কর্মচারীর মতো খাটাচ্ছে। আরে ভাই আপনার একদম মাস্টার জায়গায় বসায় দিছি, আগে সেলস শিখেন, যেটা চলে না সেটারে চালায়। মানুষ যদি বিলিয়নার হইতে পারে, বিলিয়ন ডলারের মালিক হইতে পারে, আপনি আগে সেল করে দেখেন যে আপনার সেলস কোয়ালিটি আছে, এরপরে ট্রেনিং নিয়ে যখন বের হয়ে যাবেন তারপরে আপনি ব্যবসা করতে পারবেন। আপনার সবার আগে তো সেল শিখতে হবে। যে কোম্পানি সেল নাই সে কোম্পানি যত বিলিয়ন ডলার দিয়ে শুরু টাকা বসে যাবে, তা আপনাকে সবার আগে সেল শিখতে হবে। বোঝার ক্ষমতা নাই। 50,000 টাকা, 1 লাখ টাকা, 20,000 টাকা ইউজড ক্লথে খাটালে আর সেইটাকে যদি 6 মাস রোলিং করা যায়, 4 মাস রোলিং করা যায়, 10 লাখ টাকা ক্যাশ হওয়া কোনো বিষয় না। এবার 10 লাখ দিয়ে আপনি সুন্দর একটা শোরুম চালু করেন, অথবা সেই 10 লাখ টাকা দিয়ে আগে শোরুম চালু করতে গেলে তো 10 লাখ ডেকোরেশনের শেষ, পজিশনের শেষ। সেই 10 লাখ টাকা দিয়ে এবার বিশাল স্টক বানান, অনলাইনে বিক্রি করতে থাকেন, সেটা 2 বছর 3 বছর করেন। এরপর যখন 50 লাখ 1 কোটি হয়েছে, এবার কোন শোরুমের পজিশনটা সবচেয়ে ভালো, যেখানে অটো কাস্টমার আসে, কাস্টমার হাত দিয়ে আপ্পি আপ্পি আসেন করে ডাকা লাগে না, সেমনি মানুষের মতো, সেই দোকানটায় আপনি দোকান বেশি পজিশন দিয়ে, বেশি ভাড়া দিয়ে সেই দোকান নিয়ে এবার আপনি শোরুম চালু করে দেন। ইটস এ স্টেপ বাই স্টেপ ডেভেলপমেন্ট। একদিনে তো ব্র্যান্ড দাঁড় হয় না। ওই আড়ংও আজকে দাঁড় হয়েছে কি, সেই আমলে জসিমেরতে শুরু করে, অঞ্জনাতে শুরু করে, সেই পুরোনো আমলের আনোয়ারা এগো ভিউ কার্ড নিয়ে নিয়ে প্রবাসীদের কাছে বিক্রি করতে 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 আজকে আড়ং এত বড় হয়েছে। সে একদিনে ব্র্যান্ড হয়নি। তারপরে এখন আড়ংয়ের কাপড়ে মানুষ হুঁশিয়ারি কাপড় বলে। আর ওই যে আপনার হাতে তৈরি করার যে প্রমোশন করে, হাতের কাজের মধ্যেও একটা শৈল্পিক মূল্য এবং মূল্যায়ন আছে। মানুষ যেহেতু জানে না, শুনছে পাশে পাশে বড় লোক ভাবে আড়ংয়ের তো শপিং করেছে, হাতে শপিং ব্যাগ, ভিতরে কাপড়ের মান যাই হোক না, কারণ আড়ংয়ের থেকে কিনে যদি ঈদের সময় আত্মীয় স্বজনরে দিই, তাহলে ভাববে দামি জায়গার থেকে কিনে দিছি, যেখান থেকে বড় লোকরা কিনে। এই জন্য মানুষ খালি আড়ংয়ের কাপড় কিনে কিনে আত্মীয় স্বজনরে দিতে থাকে। চট্টগ্রামের মানুষ থাকলে দিতেই থাকে, কিন্তু একবারও বুঝে না দিচ্ছিটা কি। কারণ তার ব্রেনে একটা জিনিসই থাকুক, ছেঁড়া ফাটা যাই হোক না কেন, ওই আড়ংতে দিছি তো, আর শ্বশুরবাড়ির লোকজন কোনো কথা বলবে না। আড়ংয়ের কাপড়, যে কাপড়টা যাকে দিলেন সে তো 2 দিনও কাপড়টা ব্যবহার করতে পারলেন না, আর এক্সট্রা আপনি অ্যাবনর্মাল টাকা খরচ করলেন। কারণ ওখানে কাপড় থেকে, সুতা থেকে শুরু করে, হাতের কাজের থেকে শুরু করে কোনো কিছুর কোনো মান জাতি খুঁজে পাচ্ছে না, এবং সেগুলোর দামের সাথে সম্পর্ক অথবা বিশাল একটা গ্যাপ, সম্পর্কহীন। শুধু ব্র্যান্ড ভ্যালুতে অ্যাবনর্মাল প্রাইস নেওয়া হচ্ছে। এখন গুচি, ফেন্ডি, অ্যাডিডাস তারা যখন দাম নিচ্ছে তখন ওই লেভেলের কোয়ালিটিটা তার মধ্যে বসাচ্ছে। আর আপনি কোয়ালিটি আরও দিন দিন ওই মানিকগঞ্জের ফকিন্নি বেটিরা ঘরের মধ্যে বসে বসে হাতে মাল বানাচ্ছে, আর এটা আপনি 50,000-এ বিক্রি করতেছেন। এইটা তো ব্র্যান্ডের ব্যবসা হইতে পারে না। তো জাতি একটা স্টুপিড জাতি বলে এতদিন সহ্য করছে, 2 দিন পরে যে ইত্যাদি অনুষ্ঠানের মতো লাত্তি মেরে ফেলবে না, এটা কিন্তু গ্যারান্টি নাই। কারণ একটা রাষ্ট্রে 32-35 বছর ধরে একটা বিনোদন অনুষ্ঠান 1 নম্বর পজিশনে থাকবে, এটা কিভাবে সম্ভব? আর সেখানে চরিত্রগুলো সব ওই এক নানা নাতি দিয়ে 35 বছরে একটা প্রতিষ্ঠান যদি নাম্বার 1 পজিশনে থাকে, তখন মানুষ সন্দেহ করে বসে। এরপরে মানুষ দেখা শুরু করে এই অনুষ্ঠানের থেকে যতগুলো পতিতা জন্ম নিছে, মিডিয়া পতিতা, এবং যেগুলো বড় বড় সব রাজনীতিবিদের গার্লফ্রেন্ড ছিল, সব এই অনুষ্ঠানের থেকেই জন্ম নিছে। তখন মানুষ কিন্তু অনুষ্ঠানে ভাঙচুর শুরু করে দেয়, এবং অলরেডি এটা আপনার প্রমাণও পাইছেন। কারণ মানুষের বিবেক খোলা শুরু করছে। আগের মতো খালি মুখ চালায় আর চাপাবাজি করে আর বোরকা জড়ায়, অন্যায়ের উপর বোরকা জড়ায় টিকে থাকার সুযোগ আর নাই। ভেরি ক্লিয়ার কথা। তাহলে আপনাকে কি করতে হবে? ব্র্যান্ড নিয়ে যদি কখনো ব্যবসা করতে চান, ব্র্যান্ডের বৈশিষ্ট্যটা কি? ব্র্যান্ড হচ্ছে রেসপেক্ট। মানুষের যত টাকা হয়
মানুষ সেই টাকাগুলো এবং ক্ষমতাগুলো অর্জন করে শুধুমাত্র রেসপেক্ট কেনার জন্য, সম্মান। মানুষ কিন্তু পণ্য কেনে না। পণ্যটা কিনছি এইটা বলে 10 জনকে দেখালে একটা সম্মান পাবে, এই জন্যই শুধু কেনে। গোলের ঘরেও শান্তি আছে বসবাস করে, তাছাড়া তা না হলে গোলের ঘরে মানুষ বাস করতো না, গরিব মানুষ বসবাসই করতে পারতো না। কিন্তু মানুষ বিশাল অট্টালিকা প্রাসাদ বানায় দেখানোর জন্য যে রাষ্ট্রের প্রেসিডেন্ট থাকে 100 কোটি টাকার বাড়িতে আর আমি তাই 300 কোটি টাকার বাড়িতে। ওই প্রেসিডেন্ট আপানোর টাইম আমার আছে? ইনডিরেক্টলি এই কথাটা বলার জন্যই সে 300 কোটি 500 কোটি টাকার বাড়ি বানায়, যে প্রেসিডেন্ট গোনার টাইম আমার নাই, প্রেসিডেন্ট আমার কথা উঠবে বলবে। এগুলো হচ্ছে খেলা, টেকনিক্যাল খেলা। যে রাষ্ট্রের প্রেসিডেন্ট আমার কথা শুনতে বাধ্য, প্রধানমন্ত্রী আমারে শুনতে বাধ্য, আমার বাসায় আসার আগে আমার অ্যাপয়েন্টমেন্ট নেয়। তো ওই দেশের ওই ম্যাজিস্ট্রেট পুলিশ সে বালসাল গোনার টাইম আছে? তার ভাষাটা এরকম হয়, মানসিক ভাষা, কিন্তু বাহ্যিকভাবে সে প্রকাশ করতে পারে না। করলে তো ইনকাম ট্যাক্স সবার আগে লাফায় পড়বে, কিন্তু তার ভিতরের থেকে তার ল্যাঙ্গুয়েজটা এইটা হয়, কারণ গুনার টাইম আমার আছে। এই জিনিসটা যখন হয়, এটা প্রমাণ করে যে মানুষ গাড়িতে রাষ্ট্রের পতাকা লাগানো থেকে শুরু করে, ডেজিগনেশন থেকে শুরু করে, উঠতে বসতে সার করবে। এই রেসপেক্টের জন্যই মানুষ আসলে জীবনে উন্নতি করতে চায়, অতিরিক্ত কামাই করতে চায় ভিআইপি হওয়ার জন্য। তাহলে রেসপেক্টের মূল্য কোটি টাকা, বিলিয়ন ডলার। আর ব্র্যান্ডের ব্যবসাটা হচ্ছে রেসপেক্টের, পণ্যের না। এই প্রোডাক্টটা আমি রাস্তার পাশে বিক্রি করলে এটার দাম আছে 120 টাকা, 200 টাকা, 250 টাকা। এই প্রোডাক্টটা নর্মাল হোশিয়ারি দোকানে বিক্রি করলে এটার দাম আছে 350 টাকা, 300 টাকা। এই প্রোডাক্টটা ব্র্যান্ডের শোরুমে বিক্রি করলে এটার দাম আছে 900 টাকা। এটা যদি হাইপার ব্র্যান্ড শোরুমে যদি বিক্রি করি তাহলে এটার দাম আছে মিনিমাম 15,000 টাকা। কারণ ওই শোরুমে একজন করে কাস্টমার ঢুকবে, আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। যেমন ইউরোপের শোরুমগুলোতে যে দেখবেন, আমেরিকার ব্র্যান্ডের শোরুম, ভ্যালেন্সিয়াগা শোরুমে যে দেখবেন, একজন ঢুকবে, দরজা লক, ওই একজনের সাথে দুইজন, একজন থাকবে সিকিউরিটি, একজন কাস্টমার সার্ভিস। স্যার কি লাগবে, কি লাগবে, কি লাগবে, তার পুরোটা ঘোরা হয়ে যাবে। সে কি কি নেবে সেটা বিল করে তার লাগেজ শুদ্ধ তার গাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। গাড়ি আবার ওই মার্কেটের নিচে থেকে ড্রাইভার চালা এসে তার স্যারের গাড়ির চাবিটা স্যারের কাছে দিবে, স্যার যাওয়ার সময় একটা বকশিস দিয়ে চলে যাবে। অর্থাৎ এটা হচ্ছে ভিআইপি ফ্লেভার। আর এই ফ্লেভারটা দিতে যেই এই গেঞ্জিটাই, এই সেই 200 টাকার গেঞ্জিটাই এবার 17,000 টাকায় বিক্রি হয়ে গেল। অর্থাৎ ফ্লেভার। তো ব্র্যান্ড যখন দাঁড় করাবেন, আজকে এই প্রোডাক্টটা আপনি খরচ করবেন 200 টাকা দিয়ে বানাবেন, 300 টাকায় বিক্রি করবেন। এরপর এবার প্রোডাক্টটা 210 টাকা দিয়ে বানাবেন, 350 টাকায় সেল করবেন। এরপর আরেকটু মজা দিবেন, 230 টাকা করে বানাবেন, এবার 370 টাকায় বিক্রি করবেন। এরপর এটা 300 টাকা দিয়ে বানাবেন, মালটা লাভ দিয়ে 600 টাকায় বিক্রি করবেন। এরপর মালটা 450 টাকা দিয়ে বানাবেন, মালটা 800 টাকায় বিক্রি করবেন। এভাবে হতে 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 আপনার প্রোডাক্টের পিছনে ইনভেস্টমেন্টও বাড়তেছে, কোয়ালিটিও হাইপার কোয়ালিটি হচ্ছে, ইউনিক কোয়ালিটি হচ্ছে, এবং এটা ম্যাচলেস হচ্ছে, যে মার্কেটে কোথাও এটা পাওয়া যাচ্ছে না। আর তখন লাস্টে যে ইউনিক, এটা ইউনিক ওয়ান অ্যান্ড অনলি এডিশন হচ্ছে, এবং তখন এটার দাম আকাশচুম্বী হয়ে যাচ্ছে, লাখ টাকা হয়ে যাচ্ছে, কারণ এটা আর কোথাও সেকেন্ড কপি নাই সারা বিশ্বে। দেন দ্যাট ইজ কল্ড ব্র্যান্ড। এখন আপনারা যে শুরু করছেন 200 টাকায় মাল বানায় অথবা 100 টাকায় মাল বানায় 200 টাকায় বেচা, ওইখান থেকে যখন আপনার স্বপ্ন আছে ব্র্যান্ড দাঁড় করাবেন, আর এই মালটা যখনই আস্তে আস্তে প্রাইস বাড়তে বাড়তে কথার কথা যখন 800 টাকা হয়ে যাচ্ছে অথবা 500 টাকা হয়ে যাচ্ছে, তখন আপনার মাথা খারাপ। ভাই 1000 টাকায় 4টে গেঞ্জি বিক্রি করছে, আমার মাল বানাইতে যদি 400 টাকা লাগে, কয় টাকায় মাল বিক্রি করব? আপনারে দিয়ে তো ব্র্যান্ড হবে না রে ভাই, আপনারে দিয়ে দৌলত দিয়ে ঘাটের দালালি হবে, আর কিছু হবে না। আপনি একটা লেয়ার থেকে আর একটা লেয়ারে জাম্প করতেছেন। আপনি বাংলাদেশ থেকে আমেরিকায় বসবাস করা গেছেন, লাইফের একটা সময় একটা ডিজাস্টার যাবে না? ঘুম আরাম হবে, ডাবল পরিশ্রম হবে, কি করবেন টেনশন হবে,
কত কিছু, আবার ওখানে যে যখন সেটেল হয়ে যাবেন তখন আবার লাইফ চলতে থাকবে। তা মধ্যিখানে যে ইন্টারভাল যে টাইমটা, আপনি যে প্রথমে ব্যানের মাল ছিলেন, ব্যানের ব্যবসায়ী ছিলেন, সেখান থেকে আপনি যখন হুঁশিয়ারিছেন, সেখানে একটি ইন্টারভাল থাকবে না, সেলটা ড্রপ করবে না, সহ্য করতে পারেন না। হুঁশিয়ারি থেকে যখন স্মল শোরুমে যাবেন, মাঝে একটা সেল ড্রপ করবে, সহ্য করতে পারেন না। শোরুমের থেকে যখন ব্র্যান্ড শোরুমে শিফট হতে যাবেন, তখন সেল বিশালভাবে ফল করবে, আপনি সেটা সহ্য করতে না পারে আবার কিছু বাংলা ব্যবসা করে শুরু করে দিবেন। আপনি ব্র্যান্ড হিসেবে টিকবেন কেমনে মার্কেটে? এই জন্য বারবার আপনাদের একটা কথা বলি, কি করতে পারেন অ্যাবিলিটি, দ্যাট ইজ নট দ্য ইম্পর্টেন্ট থিং। ইম্পর্টেন্ট থিং হলো সাস্টেইনাবিলিটি, টিকে থাকার শক্তি। ঝড় তুফান যত যাই আসতেছে, খালি একটু সহ্য করে থাকেন, বেটার ডেজ উইল কাম এগেইন। আর যখন আসবে তখন খেলা ডাবল খেলবেন, খেলা তখন হবে ডাবল, ইনকাম হবে 4 গুণ। কারণ আপনি এই যে মালটা 200 টাকায় বানায় 300 টাকায় বেচতেছিলেন, এই মালটাই কোয়ালিটি চেঞ্জ করে যখন 250 টাকা করে ফেলছেন, তখন তো মালটা বিক্রি করছেন 600 টাকায়। তা 50 টাকা বাড়ালেন, ও পাশে ইনকাম করলেন 300 টাকা, মানে 250 টাকা বেশি লাভ করলেন শুধু কোয়ালিটিটা বাড়ানোর কারণে। আর আপনারা ব্র্যান্ড দাঁড় করাইতেছেন ভাইয়া, ওই 180 টাকায় টি শার্ট হয় না 200 জিএসএম দিয়ে। মানে সেমরি হওয়ার তো একটা কোয়ালিটি আছে পুরুষ মানুষের। একটা পুরুষ মানুষ যদি পেটিকোটও যদি তারে পরানো শিখায় দিতে হয়, তাহলে এর চেয়ে তো আর আফসোসের কিছু নাই। কিছু আছে? কিছু নাই। আর আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা, পরিবারের গার্ডিয়ানরা এমন সন্তানই উপহার দিচ্ছে যে সমাজে নারী পুরুষ জন্ম নিচ্ছে না, কতগুলো বাস্টার্ড জন্ম নিচ্ছে। একটা বাস্টার্ড একটা জেনারেশন জন্ম নিচ্ছে, যে জেনারেশন স্বাধীনতার নামে আন্দোলন করে, মারামারি করে, কিন্তু স্বাধীনতা কি আর স্বাধীন রাষ্ট্রের নাগরিক হলে তাকে কতটা ব্যক্তিত্ব সম্পন্ন, রুচিশীল, সাবলীল, মার্জিত এবং রাষ্ট্রের প্রতি তার দায়িত্বগুলো কিভাবে পালন করতে হয়, দে ডোন্ট নো ইট, তারা এটা জানে না। আন্দোলন করতেছেন, সরকার বদল করতেছেন, সংস্কার চাচ্ছেন, বাট আপনার নিজের চালচলন, আদব কায়দা, চিন্তাভাবনা কোনো কিছুর মধ্যেই সেটা নাই, একটা নাগরিকের গুণগত মানই নাই। তাই মারামারি করে, গ্যাঞ্জাম ফেসাদ করে এত কিছু পোড়ায় টোড়ায় লাভটা কি? বরঞ্চ পোড়ায় আরও লাভ করে দিলেন। যে ব্যবসায়ের ব্যাংকে 1000, 2000 অথবা 10,000 কোটি টাকা লোন ছিল, ওর ফ্যাক্টরি পুড়ায় দিচ্ছেন, ও বলে দিতে পারবে ব্যাংকে, ভাই আমার ফ্যাক্টরির মধ্যে 30,000 কোটি টাকার মাল বানায় রাখছিলাম, সব পুড়ায় ফেলছে, আমি দেউলি, আপনি এটা নিয়ে যান। বেসিক্যালি ও ব্যাংকে তো 10,000 কোটি টাকা লোন নিয়ে 3,000 কোটি দিয়ে কাজ শুরু করছিল, আর 7,000 কোটি টাকা দিয়ে জমি কিনে রাখছে। কারণ পৃথিবীতে একটাই হচ্ছে জিনিস, সেটা হচ্ছে রিয়েল এস্টেট। কোনো ব্যবসার আগে রিয়েল শব্দটা নাই। আপনি জমি কিনছেন মানে পৃথিবীর বুকে আপনার ঠিকানা লিখছেন এবং পৃথিবীর একটা অংশ আপনি কিনছেন, এই কারণে এটাকে বলা হয় রিয়েল এস্টেট। এই যে বলে এস আলম গ্রুপের এত হাজার কোটি টাকার দুর্নীতি, কি যায় আসে এস আলম গ্রুপের? ওই কটা সাংবাদিক আর কটা নেতা গোতা চাঁদাবাজ মিলে একটা গ্রুপের নামে এইসব করে কিছু টাকা অথবা কিছু ফয়দা লোটার চেষ্টা করে, হয়তোবা কিছু লয়ার এর সাথে যুক্ত থাকে। আপনাকে তাকে স্টাডি করতে হবে, আগে জানতে হবে এস আলম গ্রুপ বাংলাদেশে যে পরিমাণ, এক মোংলা পোর্টের চারপাশে যে পরিমাণ জমি কিনে রাখছে, ওর জমির 100 ভাগের 1 ভাগও 20,000 টাকা করে বিঘা কিনছে, 40,000 টাকা করে বিঘা কিনছে, 60,000 টাকা করে বিঘা কিনছে, এখন সেগুলো বিক্রি করতে গেলে 60 লাখ টাকা করে পাবে। তোর 100 ভাগের না, 50 ভাগের 10 ভাগ জমি বিক্রি করে দিলে বাংলাদেশের যত ব্যাংকের থেকে শুরু করে যে যা পাবে সব ক্লিয়ার হয়ে যাবে, উল্টারও আব্বা ডাকতে বাধ্য, আর বাকিটা তো থেকেই গেল। সে টাকা নিয়ে নিয়ে জমি কিনে আটকাইছে, সে তো খেলোয়াড়। এই কতগুলো ধান্দাবাজ আপনার। আমি যে এস আলমের গ্রুপের গুণগান করছি তা না, যমুনা গ্রুপও সেম কাজ। যত গ্রুপ অফ কোম্পানি জন্ম নিচ্ছে, গিভেন্সি গ্রুপ, এস আলম গ্রুপ, আবুল খয়ের গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বেক্সিমকো গ্রুপ, যত বড় বড় গ্রুপ অফ কোম্পানির জন্ম নিচ্ছে, এরা টাকা পাইলে সবার আগে 60% টাকার খাস জমি অথবা গ্যাঞ্জামের জমি কিনে রাখে কমের মধ্যে, প্রয়োজনে নিজে মোস্তান টোস্তান খাটায়, সেটা দখল করে সেটা হালাল বানায় ফেলে। কারণ জমি কিনছিল 2 লাখ,
বিক্রি করছে 2 কোটি। ওর টাকার অভাব আছে? ওরা জীবনে কোনোদিন পিছনে তাকাইতে হবে? ওর ব্যাংক গোনার টাইম আছে, নাকি ওই 2 টাকা সাংবাদিক গোনার টাইম আছে? ভেরি সিম্পল থিং। সাধারণ মানুষের এইটুকুন বোঝার ক্যাপাসিটি নাই। ওই ভিডিও একটা করলে ওটা ভাইরাল বানাইতে বানাইতে, লাইক দিতে দিতে, আর ওই গল্প করতে করতে, দেখছো অমুক কোম্পানি না কত টাকা আমি রেখেছে। বেটি মানুষের এইসব আলোচনা এক বেটি আর এক বেটির সাথে করতে থাকে। ও তো বোঝার ক্ষমতা নাই যে এই কোম্পানির ব্যাকআপটা কোথায়। 30,000 কোটি টাকাতে 100 ভাগের 5 ভাগ জমি বিক্রি করলে 30,000 কোটি বেড়ে আসবে, আরো তার ডাবল আসবে। সে খেলোয়াড়। একটা রাষ্ট্রের সরকার কি করে? টেন্ডার ছাড়ে। টেন্ডার বুঝেন তো? ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টারি অথবা বিশেষ শ্রেণীর কন্ট্রাক্টারি অথবা বি গ্রেডের কন্ট্রাক্টারি, দ্যাট মিনস কন্ট্রাক্টারি, টেন্ডার। রাষ্ট্র টেন্ডার ছাড়ে। টেন্ডার মানে কি? টেন্ডার মানে কথার কথা আমি ফার্স্ট ক্লাস কন্ট্রাক্টর, আমি রাষ্ট্রের একটা সরকারি বাসভবনে কথা কথা গণভবনের কিছু কাজ করে দিব। কনস্ট্রাকশন হোক, দরজার কাজ হোক, ফার্নিচারের কাজ হোক, ইলেকট্রিক্যাল হোক, প্লাম্বিং হোক, পানির হোক, ঘাস কাটার কাজ হোক, আমি আমার টাকা দিয়ে করে দিব। এরপরে আমার বিল আস্তে আস্তে শোধ করবে। একবারে দিলে তো আমি সেটা থেকে লাভটাপ নিয়ে আবার পরবর্তীতে বড় কিছু হইতে পারবো। আমি যাতে বড় হইতে না পারি বেশি, এই জন্য আমার ভেঙে ভেঙে টাকা দিবে। আবার মধ্যিখানে হারাম কমিশনও খাবে, ঘুষও খাবে। তো সরকার সাধারণ মানুষের টাকা দিয়ে সরকার অ্যাসেট করছে। সরকার তো সাধারণ মানুষের কাছ থেকে ট্যাক্স নিচ্ছে, কেন সরকার সেই টাকা দিয়ে জিনিস বানাইতে পারে না? বানাবে না, সাধারণ মানুষের কাছ থেকে নিবে। এরপর সরকারি যতগুলো মন্ত্রণালয়, আর্মি নেভি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, আপনার কোর্ট কাছারি থেকে শুরু করে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে, সব সাধারণ মানুষের টাকায় কাজ করে। তা সরকার যেখানে সাধারণ মানুষের টাকা দিয়ে একটা ব্রিজ বানায়, সেই ব্রিজেতে টোল উঠাইতে থাকবে, এরপরে টাকা শোধ করবে। মানে কইয়ের তেলে কই ভাসবে। তো রাষ্ট্র থেকে এটা স্বীকৃত নিয়ম, মানুষের টাকায় ব্যবসা করেন, নিজের টাকায় ব্যবসা করেন না। কারণ সরকার নিজেই তো মানুষের টাকায় ব্যবসা করতেছে। মানুষের টাকা নিয়ে প্রোডাকশন করে, সেখান থেকে ইনকাম করে, তারপরে তারটা আস্তে আস্তে শোধ করে দিচ্ছে, আর নিজে মধু নিচ্ছে সরকার। তো সরকারই যখন এটা করতেছে, সো আপনি যদি খালি হাতে নেমে মার্কেট থেকে ইনভেস্টমেন্ট কালেক্ট করে নিয়ে সেইটা থেকে ব্যবসা শুরু করে করে আস্তে আস্তে ইনভেস্টমেন্ট দিয়ে দেন, আর আপনার যদি উন্নতি হয়, আর এখানে যদি কোনো মাদার ফাকার কেউ যদি আপনার বলে ও সিটার এত ওনার কাছে 100 জন মানুষ টাকা পাবে, তাহলে বুঝতে হবে ও ব্যবসায়ী না, ও একটা বাংলা মাদার চোদ। কারণ রাষ্ট্রের সরকার যে পলিসি শিখাই দিছে, রাষ্ট্র যে পলিসিতে চলতেছে, সেই পলিসিতে আমিও ব্যবসা করতেছি, এবং আই এম legal authorized trading company. I'm doing trading. This is not fucking brokering. I'm doing trading. So what is the problem? There is no problem. I'm fully authorized. So এই সেন্সটাও তো আপনার নাই, আপনার প্রতিবেশীর নাই, আপনার ওয়াইফের নাই। আপনার ওয়াইফ যদি শোনে যে আমার জামাইয়ের কাছে 10 জন টাকা পাবে, আল্লাহ আমার জামাই কি করতেছে, এসে চাকরি করতে, সেটা ভালো ছিল, কত মানুষ পাবে, এলাকায় আর সম্মান মোটে থাকলোই না, ফাক অফ। এরকম বড় একটা লাত্তি বেড়ে করতে বের করে দেন যে আমি ট্রেডিং করতেছি, আমি মার্কেটে বিজনেস করতেছি। ইউ হ্যাভ নো আইডিয়া হাউ টু মেক দিস ফাকিং বিজনেস, দেন হু দ্য হেল ইউ আর ইন মাই হোম, গেট আউট। তোর থেকে বস্তি কোয়ালিটির একটা বেটিরে বিয়ে করে আনলে কি আছে, আমি মানসিক শান্তি পেতাম। তোর প্রেস্টিজ বড় হয়ে গেছে। ইউ ডোন্ট নো হোয়াট ডাজ ট্রেডিং মিন। ট্রেডিং কি জিনিস এটাই বুঝিস না। তা তোর সাথে একটা তোর মতো বড় লোকের বেটি সে একটা কাজের বেটি আইনে তারা যদি শিখাই দিতাম, দিস ইজ কল ট্রেডিং। সরকার এভাবে কাজ করছে, আই এম অথরাইজড, আই এম ডুইং দ্য সেম থিং। সো আমি 100 জনের কাছে টাকা পাবো, 100 জন আমার কাছে টাকা পাবে। সো ইট ডাজেন্ট ম্যাটার। আমি টাকা পেতে থাকবো, দেনা শোধ করতে থাকবো, আবার দেনা বাঁধাবো, আবার বেচবো, আবার টাকা পাবো, আবার দেনা দিব। দিস উইল গো অন। যতদিন বিজনেস করব, মৃত্যুর আগ পর্যন্ত, কবরে যাওয়ার আগ পর্যন্ত যদি ব্যবসা করতে থাকি, দিস উইল গো অন। এখানে প্রেস্টিজের কিছু নাই। ভেরি সিম্পল থিং। এখানে হারামের কিছু নাই, এখানে বদমাইশির কিছু নাই, এখানে চিটারির কিছু নাই। দিস ইজ ফুললি লিগাল, ফাকিং লিগাল বাই দিস গভর্নমেন্ট। এবং সারা বিশ্বের প্রতিটা রাষ্ট্রের গভর্নমেন্টের মাধ্যমে প্রতিটা রাষ্ট্রে এই ট্রেডিংটাকে 100% লিগাল এবং মোস্ট স্যালুটেবল, রেসপেক্টেবল বিজনেস। যখন সাধারণ ছোট ছোট মানুষ 1 লাখ 2 লাখ করে পায়, তখন তারা এসে
হাইতাস করে অথবা সিনক্রেট করে, কিন্তু ব্যাংক যখন পায় তখন কেউ জানে না। কিন্তু ব্যাংক তো পায় 10,000 কোটি, 1,000 কোটি, 500 কোটি। ওইটার পরিবেশের মধ্যে প্রতিদিন সমস্যাটা হয় না, ওইটা একবারই হয়তো থানা পুলিশ হয়, এরপর কোর্টে গেলে কেমনে খাইতে হয় সেটা ব্যবসায়ী যে করে। আর ব্যাংকের যে 5,000 কোটি 500 কোটি লোন নেয় ও খুব ভালোভাবে জানে খেলা কেমনে খেলতে হয়। কালো টাকারে সাদা কেমনে করতে হয়, টাকা কেমনে হজম করতে হয়, ব্যাংকের টাকা, ইনভেস্টমেন্টের টাকা, এই টাকা হজম করা না শিখে অন্তত বাংলাদেশের এই যে মন্ত্রী এমপি টেমপি এরকম থার্ড ক্লাস ক্যাটাগরির হয় না। ব্যবসায়ীরা হজম করা শিখে। সেদিন ওরকম একটা গল্পে বলতেছিলাম যে বেটা এমপি হইছো, টাকা তো খাইতে পারো না, 10,000 কোটি বানাইছো, 20,000 কোটি বানাইছো, অথবা 100 কোটি বানাইছো, মানুষে তো আন্দোলন ফান্দোলন করে ফুড়ায় মুড়ায় সব নিয়ে চলে গেছে, আর সরকার বাকিটা সিজ করে নিয়ে গেছে। তা বাল ফালাইতে তুমি এমপি হয়েছিলা ভাই? তাহলে কি করার ছিল? কেমনে খাওয়া যায়, কেমনে হজম করা যাইতো? আরে বেটা তুই সারা জীবনের টাকা বানাচ্ছি, তুই মরে যাওয়ার সময় টাকা পয়সা বাড়ি গাড়ি কি করবি? বউ বাচ্চারে দিয়ে যাবি, তাই তো? স্বাভাবিক মৃত্যুর সময় চাবিটা দিয়ে যাবি, আর অস্বাভাবিক মৃত্যু হলে চাবি দেওয়ার সুযোগ পাবি না। বাট ওরস যত সূত্রে তারা সবকিছু পেয়ে যাবে, তাই তো? তাই না? তাহলে আজকে তুমি এমপি হয়েছো, আজকে তুমি একটা স্ট্যাম্প কিনে রাখো এই ডেটের, অথবা 5 দিন পর একটা স্ট্যাম্প কিনে রাখো। 10 বছর অথবা 5 বছর খাওয়া দাওয়া করিস, এবার টের পাচ্ছ যে আগামী 7 দিনের মধ্যে সরকার ফল করবে, তোমার ক্ষমতা ফল করবে। ক্ষমতা চলে গেলে কেউ কাউরে গুনে না, তুমি যত বড়ই বিয়া হও না কেন। তা তুমি কি করবা? পুরোনো 1 বছরের ডেট দিয়ে বউরে একটা তালাকনামা ওর মধ্যে দিয়ে দিবা, আর লিখে দিবা যে এই পর্যন্ত, এই তারিখ পর্যন্ত তোমার সঙ্গে আমার সুসম্পর্ক ছিল, তোমাকে যত সম্পদ যা দিয়েছি, তোমাকে, তোমার সন্তান, তোমার বাপ মা ভাই বোনকে সব উপহার স্বরূপ, কোনো কিছু দায়ভার তোমার উপরে না, সব দায়ভার আমার উপরে। আমি আমার তরফ থেকে এই সম্পদের মালিক আমি, তাতে যেভাবেই হোক না কেন এই সম্পদের মালিক আমি, এবং আমি পুরো কোনো শর্ত ছাড়াই তোমাকে সব উপহার স্বরূপ দান করিলাম, আর আজকে থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এখন দেন তো সরকারের কোনো ক্ষমতা আছে নাকি, কোনো আইন আছে নাকি যে এই সম্পদরে, উপহার স্বরূপ দেওয়ার সম্পদকে সরকার সিজ করতে পারে? তো তুমি মরে গেলেও বৌরে দিয়ে যাইতা, আর এখন জীবিত থাকা অবস্থায় ফলায় চলে যাচ্ছ দেশতে, বৌরে দিয়ে যাও। সরকারের কোনো ক্ষমতা নেই। সরকার যখন এই তোমার বউ যখন এই কাগজটা কোর্টে যে দেখাবে যে এই যে আমার শর্তহীন, দাবিহীন, অধিকারহীন, লায়াবিলিটিহীন ভাবে এই সম্পদ আমি গিফট আকারে পাইছি, যতদিন পর্যন্ত আমার সম্পর্ক ছিল, এখন তার সাথে আমার সম্পর্ক ক্লিয়ার, এই সম্পদ সব আমার আর আমার সন্তানের। এখনো পর্যন্ত বাংলাদেশের কোনো কোর্টের এই সম্পদ সিজ করার কোনো আইন অথবা কোনো টেকনিক আজকে পর্যন্ত হয়েছে কিনা দেখেন। এ তো ছোট একটা সূত্র বললাম, কালো টাকারে সাদা বানানোর, সম্পদ, অবৈধ সম্পদরে হজম করার। খেলা আরও কত আছে। খেলা না শিখে আমরা ব্যবসা করতে নামি না, আর ব্যবসার কোচিং সেন্টার খুলে বসি না। যে জীবনে একটা হ্যাডাম, গ্রামের ভাষা লোকালি বলে জাউরা নামে একটা শব্দ আছে বরিশালের লোকাল ভাষায়। ব্যবসায়ী হতে গেলে ব্যবসায়িক জাউরা হইতে হয়, পলিসির জাউরা হইতে হয়, তারপরে ব্যবসায় নামতে হয়। ভাইয়া এই মেরুন কালারের কাপড়টা নিয়ে বানালে এটা আমার ভালো সেল হবে, ভাইয়া কালারটা একটু লাইট হচ্ছে কেন, ভাইয়া এ মাল কিভাবে সেল করব? এইসব আবাল টাবাল হাফ লেডিস পেটিকোট পরা পুরুষ মানুষ দিয়ে ব্যবসা দাঁড় হইতো না। ব্যবসায়ী হতে গেলে ওই থাইল্যান্ডে যেসব ইন্ডিয়ান বেটিরা বেশ্যাগিরি করে বেড়ায় তাগো কাছে যাবেন, টাকা নেবে 1200 বাত। এটা করতে যাবেন, ভাইয়া এই মুখ দিয়ে কটা, দাদা বাবু এই মুখ দিয়ে কটা ভাত খাই, এটা দিয়ে চোষাবো আমাকে, মানে আপনার ফিলটা শুরুতেই নষ্ট করে দেবে। লাস্টে কোন তাহলে একটা গাড়া বানায় দে, গাড়া বানায় দিয়ে চলে আসবেন $1200 জায়গায় বসে নাই। ওরও কোনো ডিউটি করা লাগলো না, ওরও শরীর পবিত্র থাকলো, কামাইও করে নিয়ে গেল। ইন্ডিয়ান এমন জিনিস সেলসের উপরে। পলিসি মানুষকে ব্যবসায়ী করে, পণ্য অথবা সার্ভিস কোনোদিন ব্যবসায়ী করে না। ক্লিয়ার? তাহলে আজকে এতগুলো বকাঝকা করলাম, এতগুলো গালাগাল দিলাম, এতগুলো পচা পচা উদাহরণ দিলাম, অকথ্য ভাষায় কথা বললাম, অনলি
টু মেক ইউ ম্যান ফার্স্ট। আপনার শরীরের থেকে, আপনি পুরুষ হয়ে জন্মাইছেন, আপনার শরীরেতে পেটিকোটটা টেনে খুলে খালি আজকে ফেললাম। এরপর যখন বুঝতে পারবেন যে আপনি একজন পুরুষ হয়ে জন্মাইছেন, ইউ শুড বি এ ম্যানলি ম্যান ফার্স্ট, তখন আপনার চিন্তা ভাবনা থেকে শুরু করে সবকিছুর মধ্যে সেন্স চলে আসবে। আর তারপরে আপনি কাজে নামবেন এবং সাকসেস অর্জন করা শুরু করবেন। ইউ গট দিস পয়েন্ট? সো হ্যাট অফ ফর ইউ, যে অনেক মন দিয়ে অনেক ধৈর্য ধরে আমার কথাগুলো শুনেছেন এবং যে কথাগুলো বলেছি আপনার বিবেকের মধ্যে এগুলো গাঁথার চেষ্টা করছেন, এবং আশা করি এই ভিডিও আপনাকে পুরুষ বানানোর জন্য যথেষ্ট, আপনাকে ব্যবসায়ী হিসেবে স্টার্ট করার জন্য যথেষ্ট। এরপর টাকা কেমনে আপনার জন্য বানাইতে আমার কাছে চলে আসবেন, টাকা বানাই দিব যদি টাকার নেশা থাকে। ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।